স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি। ওকে, আমি তাহলে শুরু করে দিচ্ছি মোটামুটি আজকের ক্লাসের যে টপিক গুলো বা আজকের ক্লাসের মূল উদ্দেশ্যটা আসলে কি আমাদের কিছু টপিক নিয়ে আমি আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন কিছু টপিক আপনারা। আম, এটাকে জুম করা যায়? হ্যাঁ। তো এই টপিক গুলো নিয়ে আমি মূলত আজকে আলোচনা করব। আর একবার জাস্ট রিক্যাপের জন্য অনেকটা বলা চলে, আমার মনে হয় এগুলো একটু দেখা দরকার বা জানা দরকার এগুলো সম্বন্ধে আপনাদের। এরপরই আমরা সিএসএস নিয়ে কিছু কথা বলবো এবং কোশ্চেন নিব, আপনারা যে সিএসএস রিলেটেড বিভিন্ন কোশ্চেন করতে পারেন। আর হচ্ছে তারপরে আমাদের সিএসএস এর ক্লাসগুলো এই জায়গায় আমরা একটু ক্লোজ করে দিব। তারপর থেকে আমরা হচ্ছে যে বিভিন্ন প্রজেক্ট করব, প্রজেক্ট করার মাধ্যমে আমরা সিএসএস শিখবো। কারণ সিএসএস এর যে জিনিসটা সত্যি কথা বলতে আপনাদের সামনের যে স্টাডিটা সেটা হচ্ছে আপনাদের প্রজেক্ট করে করে শিখতে হবে। এখানে সবকিছু মুখস্থ করে তো আপনি রাখতে পারবেন না, হিউজ একটা ডাটাবেস বলা চলে, সিএসএস এর হিউজ একটা রেফারেন্স লিস্ট, এতগুলো জিনিস আপনি তো মুখস্থ করে রাখতে পারবেন না। এগুলো প্রজেক্ট করে করে আপনাকে একটা মাসেল মেমোরি তৈরি করতে হবে, আপনার ব্রেইনে চলে আসতে হবে, দিলেই যেন চলে আসে। যেমন এখন যেমন আপনি যখন এসটিএমএল দাঁড় করান তখন আপনি অটোমেটিক্যালি জানেন যে আমার ডিপটা কেমনে দিতে হয় বা কিভাবে বয়লার প্লেট নিতে হয়, এগুলো করতে করতে হয়ে গেছে, ব্যাপারটা ওরকম। তো আসুন আমরা সিএসএস এর আজকের ক্লাসের এই টপিক গুলো নিয়ে আগে একবার আলোচনা করে ফেলি। আউটলাইন, প্রথমে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আউটলাইন। আমি আপনাদেরকে নতুন করে তো বয়লার প্লেট আর দেখাচ্ছি না, বড় হয়ে গেছেন আপনারা। তো আমরা আউটলাইনটা একটু দেখে নিই। আমরা আউটলাইন কোথায় দেখি একদম ডিফল্ট ভাবে? সেটা হচ্ছে আমরা যখন একটা ইনপুট নেই আর কি, যদি আমরা একটা ইনপুট নিই এবং সেটা টেক্সট ইনপুটই নিয়ে নিলাম ধরেন, এবং এখানে আমি একটা প্লেস হোল্ডার দিয়ে দিই। প্লেস হোল্ডারে ধরেন আমি বলে দিলাম যে সামথিং ইউর নেম। তো এটা হচ্ছে আমার, আচ্ছা, স্টাইল ডট সিএসএস এর এই জিনিসটা আমি রিমুভ করে দিই। ওকে, তো আমরা একটু দেখি। হ্যাঁ, লাইভ সার্ভার অন করা আছে কোথায় জানেন? হ্যাঁ, এখানে আছে। এই যে ইনপুটের এই যে আমি যখন ফোকাস করতেছি, অর্থাৎ এটার ভেতরে আমি যখন কার্সর লেখার জন্য আমি রেডি করছি, এটাকে বলে ফোকাস। তখন আমার চারপাশে একটা দেখেন কালো জিনিস আছে, এই জিনিসটাই হচ্ছে আসলে আউটলাইন। এছাড়াও আমরা আউটলাইনটা বর্ডারের মতোই কাজ করে। আমরা একটা কাজ করি, আমরা ইনপুটের মধ্যে আউটলাইন তো দেখলাম এবং সেটাকে এডিট করার কাজ গত ক্লাসে আমরা দেখেছিলাম। ধরেন ইনপুটকে আপনি ধরলেন, ধরে এখানে হচ্ছে আউটলাইন আপনি না, সরি, ইনপুটকে ধরে হবে না, ইনপুটে তো আমাদের আউটলাইন নেই। আমাদের আছে যে ইনপুটের ফোকাসে, ওই জিনিসটাকে বলে ফোকাস, এটা একটা সুডো ক্লাস। তো এটা থেকে হচ্ছে আপনার আমরা যেটা করব যে আউটলাইনটাকে নান করে দিব, ঠিক আছে? নান করে দিলে তো চলে যাবে। তো আমরা দেখি একটু চলে গেছে কিনা। এই যে দেখেন এখন কিন্তু আসতেছে না, এই যে এখন আমি ফোকাস করতেছি কিন্তু আসতেছে না। আহ জুম করি একটু, হ্যাঁ, এই যে করতেছি, আসতেছে না। তো এভাবে আউটলাইনটাকে নান করে দেখা যায়, কিন্তু আউটলাইনের ব্যাপারটা আসলে এক্সপ্লেইন করার মূল জিনিসটা যেটা, সেটা আমরা একটু দেখি। আমরা একটা ডিপ নিলাম, যেটার নাম দিলাম হচ্ছে যে আপনার বক্স। এই বক্সের একটা হাইট উইডথ দেই আমরা। সাপোজ এখানে আমি একটা বক্সের হাইট উইডথ দেই, কারণ নাইলে আমার বক্স দেখা যাবে না। এটার হাইট দেই আমি সাপোজ 100 পিক্সেলই দিয়ে দিই, এবং আমার উইডথটা 100 পিক্সেল হবে। এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই আমি, আহ অ্যাকোয়া অ্যাকোয়া মেরিন দিয়ে দিই। মোটামুটি আমার বক্সটা আমি দেখতে পাবো। এই বক্সটাতে আমি ইউজ করতে চাচ্ছি একটা বর্ডার, আমি দিলাম বর্ডার। এই বর্ডার হচ্ছে আমি কতটুকু দিলাম, ধরেন 10 পিক্সেল, সলিড গ্রিন দিলাম। ওয়েল, আমি দেখি আমার বর্ডারটা, তো আমার বক্সের চারপাশে এই বর্ডারটা পড়েছে। এখন আমি একটু ইন্সপেক্ট করব, তাহলে আমার ইন্সপেক্ট করলে যেটা হবে, ইন্সপেক্ট করলাম এবং ইন্সপেক্ট করে আমি আমার এই বক্সের ইয়াটা দেখবো, কম্পিউট করে এটার সাইজটাকে আমি একটু অ্যানালাইসিস করার চেষ্টা করবো। চলেন দেখি, বক্সটা ক্লিক করলাম। সাইজটা যখন আমি দেখি তখন আমি দেখলাম যে হ্যাঁ, বর্ডারটা 10 পিক্সেল, যে 9.920 যেটা দেখাচ্ছে আর কি সেটা। তারপর হচ্ছে এই যে 100 পিক্সেলের আমার যে বক্সের সাইজটা সেটাও কিন্তু দেখাচ্ছে। ওই যে মেরিন কালারের উপরে একটা গ্রিন, নীল কালারের একটা শেপ আসতেছে দেখেন। তো আমার এই বর্ডারটাও একটা সাইজ পাচ্ছে, টোটাল কিন্তু 100+ হয়ে যাচ্ছে আমার টোটাল সাইজটা আর কি, 110 হয়ে যাচ্ছে। যেটা আবার আমরা যদি বর্ডার বক্স দেই তাহলে কি আসে, আমরা একটু সেটা অ্যানালাইসিস করি। আমাদের যে সাম রুল গুলো আছে, ধরেন আমরা যদি বলি যে বক্স সাইজিং বর্ডার বক্স, তাহলে আমাদের কি হয় আমরা একটু দেখবো। তাহলে দেখেন জিনিসটা ছোট হয়ে গেছে, মানে হচ্ছে সে
হান্ড্রেড পিক্সেলের যে সেট আপটা আমার আছে, অর্থাৎ এই সেট আপের মধ্যেই ক্যালকুলেট করে আমাকে বর্ডারটা দিচ্ছে। ক্যালকুলেশনটা আমরা একটু দেখে নিই। এই দেখেন এখন আর এ কত আছে, 80.160, কারণ হচ্ছে এ পাশে 10 পিক্সেল পাচ্ছে, ও পাশে 10 পিক্সেল, 100 থেকে 20 মাইনাস হয়ে গেছে আর কি। তো 100 বর্ডার বক্স দিলে এই ঘটনাটা ঘটে। এখন আমি এই বর্ডারের আউটলাইন হচ্ছে এমন যে বর্ডারের পরে ইউজ হয় আসলে। এবার এইটারই আমি একটা আউটলাইন দিব। আউটলাইন দিব সেম, আমি 10 পিক্সেল দিব, সলিড ব্ল্যাক দিব, ঠিক আছে। এবার দেখুন এই বর্ডারের বাইরে পড়েছে, কিন্তু আউটলাইনের একটা মজার ব্যাপার আছে। আউটলাইন কোনো সাইজকেই, মানে কোনো সাইজই নেয় না, এটা অনেকটা অ্যাবসলিউট এলিমেন্টের মতো ভেসে থাকে। মানে কাউকেই সাইজ টাইজ বাড়ায় না, কিছু করে না, বক্সের কোনো সাইজকে সে ম্যানিপুলেট করে না। আউটলাইন এরকম। আর আউটলাইন ঠিক বর্ডারের মতোই, মানে বর্ডারের যে স্টাইলিং বা যে শর্টকাট গুলো আমরা ইউজ করি, আউটলাইনে সেম টু সেম জিনিসগুলো ইউজ করা যায়। একদম বর্ডার যেমন আমরা সলিডের জায়গায় এখানে ড্যাশ দিতে পারি, ড্যাশ দিতে পারি, এই যে আউটলাইনও ড্যাশ হয়ে যাবে, এরকম ড্যাশের মতো হয়ে যাবে। অনেকগুলো স্টাইলিং করা যায়, কালার ইচ্ছা মতো দেওয়া যায়, মানে এভরিথিং মোটামুটি আমরা করতে পারি। তবে আউটলাইনে মনে হয় একটা ঝামেলা আছে, যেটা আমরা একটু দেখি। বর্ডার রেডিয়াস ধরেন 50% দিলাম। ও না, আউটলাইনও কাজ করে বর্ডার রেডিয়াসে, ঠিক আছে। হ্যাঁ, মোটামুটি আউটলাইন বুঝতে পারছেন, আউটলাইন বর্ডারেরও বাইরে থাকে। অর্থাৎ আমার পুরো এলিমেন্টের একদম বাইরে থাকে, সে কোনো জায়গা টায়গা নেয় না, কিন্তু দেখা যায় তাকে, তার ভিজিবিলিটি আছে, কিন্তু সে কোনো জায়গা ধরে রাখে না। এটা কি বুঝা গেছে কিনা? আউটলাইনের এই জিনিসটাই আসলে আপনাদের জানা দরকার ছিল, যে আউটলাইন আসলে আপনার কোনো জায়গাকে সে মানে অ্যাকুমুলেট করবে না। ধরেন আমি এটা যদি 100 পিক্সেলের আউটলাইন দিই, তাহলে দেখবেন ওটা জায়গা থেকে বাইরে গেছে, বাম পাশে দেখবেন যে একেবারে ভেতরে ঢুকে গেছে, দেখছেন? এগুলো একদম বাইর হয়ে গেছে, মানে সে আসলে জায়গা নেয় না। সে এলিমেন্টকে এক জায়গায় রেখে সে ইচ্ছা মতো এটা অ্যাকুমুলেট করবে আর কি, বা জায়গাটা নিবে, বাকি জায়গা, সরি জায়গা নিবে না, তার ভিজিবিলিটিটা থাকবে শুধু। এটা কি বুঝা গেছে কিনা আমাকে একটু কষ্ট করে বলুন তো। আউটলাইনের এই জিনিসটাই আসলে মানে আহ, জানা দরকার আর কি। এই মাহাদি, লাবিব ভাইকে একটু পোস্ট করে দেন। হ্যাঁ দিছি ভাইয়া। এটা ক্লিয়ার? আউটলাইনের ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া? তাহলে আমি নেক্সট স্টেপে যেতে পারি, হ্যাঁ? কারো কোশ্চেন থাকলে মাহাদি একটু আমারে বললো, হ্যাঁ? ভাইয়া একজন খালি একটু রিক্যাপ করতে বলছে। রিক্যাপ, আচ্ছা করে দেখি, আজকে করে দেখি। আহ, তো বলি যে আউটলাইন এবং বর্ডার সেম ধরনের এলিমেন্টের মতোই, মানে সেম ধরনের একটা প্রপার্টি আর কি। তো এই জিনিসগুলা একইভাবে কাজ করলো। বর্ডার আর আউটলাইনের একটা ছোট্ট পার্থক্য আছে, সেটা হচ্ছে বর্ডারের পরে আসলে আউটলাইন বসে। এজন্যই আমি একটা 10 পিক্সেল বর্ডার নিছি। এই বর্ডার কি করলো, আমার যে এলিমেন্ট সেটা আমি যে এটা একটু হাইড করি। আমার যে এলিমেন্ট সেটা হাইট ছিল 100 পিক্সেল, উইথ ছিল 100 পিক্সেল, এবং 10 পিক্সেল যখন আমি বর্ডার নিচ্ছি, আমি বর্ডার বক্স এই সিস্টেমটার কারণে সে 100 পিক্সেলের মধ্যে থেকে 10 পিক্সেলকে আলাদা করে নিয়েছে, ঠিক আছে। 10 পিক্সেলকে আলাদা করে নিয়ে বর্ডার দিয়েছে, কিন্তু আমার কন্টেন্ট বা আমার বক্সের হাইট উইথ ঠিকই 100 পিক্সেলই ছিল, ঠিক আছে। এটা কিন্তু আউটলাইন যখন আমি দিব, সে তখন কি করবে, সে আসলে আমার বর্ডারেরও বাইরে গিয়ে 10 পিক্সেলের একটা ভিজিবিলিটি তৈরি করবে এবং একটা বর্ডারের মতো জিনিস দিবে, কিন্তু সে কোনো জায়গা নিবে না। আমার বক্সের সে সাইজকে কোনো ম্যানিপুলেট করবে না, ঠিক আছে। বক্স বা যে কোনো এলিমেন্ট কোনো ম্যানিপুলেট করবে না, কারণ সে কোনো জায়গা নেয় না, সে ভাসমান অনেকটা বলা চলে। বাড়তি জায়গা দিলে সে বাইরে চলে যাবে, বাট সে আমার স্ক্রিনে, আমার HTML এ কোনো জায়গা নিবে না। এটা হচ্ছে মেইন আউটলাইনের ধারণা আর কি। আউটলাইনের এই ডিফারেন্সটা বর্ডারের সাথে, তার ডিফারেন্স এটা। তবে বর্ডারের মতো সবকিছুই আউটলাইনে ইউজ করা যাবে। ক্লিয়ার? কামরুল ভাই, হ্যাঁ, দুইটা পাশাপাশি নিবেন একটা ওভারল্যাপ করে কিনা দেখার জন্য? হ্যাঁ নিছি তো আমি বর্ডার আর ইয়া। না 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 না, দুইটা সেম এইচটিএমএল ডিভ একটু কপি করে না। হ্যাঁ এই যে, হ্যাঁ মানে হ্যাঁ, এই আমার যে বর্ডারটা ওভারল্যাপের আছে না, বিষয়টা, হ্যাঁ বুঝতে পারছি বুঝতে মানে পারছি। আমি এটা বলে দিছি অবশ্য, যে বাইরে চলে যাবে প্রয়োজনে, মানে সে তো কোনো জায়গা নিচ্ছে না, সো আলটিমেটলি সে এখন ভাই, যেখানে ইচ্ছে জাস্ট সেখানেই দেখাবে তাকে। জাস্ট আইডিয়া, ওভারল্যাপটা মেইনটেইন করার জন্য কি করা যেতে পারে? মার্জিন? আপনি আউটলাইনকে তাহলে দিবেন না ওভাবে, আপনার সাইজিং ঠিক না করবেন। না, ধরেন ধরেন এটাই দিলাম, জাস্ট ওভারল্যাপটা মেইনটেইন করার জন্য তখন কি দিব? মার্জিন মার্জিন দিলে ঠিক দিতে হয়ে যাবে? পারেন, একটু মার্জিন দেখেন তো দিতে ভাই, পারেন, কারণ মার্জিন বর্ডারের, মার্জিন 10 দিয়ে দেখেন তো ভাই, হয় কিনা, যেহেতু আপনি আউটলাইনটা 10 পিক্সেল দিচ্ছেন আর কি, তাই।
মার্জিন 10 পিক্সেল না 20 পিক্সেল দিতে হবে, কারণ আপনার দুইটা জিনিস আছে, আপনার দুই জায়গা থেকে বর্ডার পাচ্ছে তো, এই যে, কারণ বর্ডার থেকে হ্যাঁ 10 পিক্সেল পাচ্ছে না, তারপর 20 পিক্সেল হ্যাঁ ভাইয়া, সরিয়ে থ্যাংক দিতে ইউ হবে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, বুঝতে পারছি, এবার ক্লিয়ার হয়েছে। ভাই ওকে, অ্যানিমেশন কি দেখাবেন নাকি আজকে? স্টেপে যাই আমরা। ভাই আমি এই টপিক গুলো ও আচ্ছা ক্লিয়ার ভাই, করে দিই, হ্যাঁ? আমার ঠিক আছে। টপিক লেখা আছে। ওকে, ভাইয়ের আউটলাইন ক্লিয়ার, এবার আমরা ওভারফ্লোতে যাই। ওভারফ্লো আসলে কি? চলুন প্রথমে আমরা একটু বক্সটা নিলাম, বক্সটার সাইজটাকে একটু আমরা অন্যভাবে দেই। ধরেন উইডথটা আমার 100 পিক্সেল থাকুক, হাইটটা আমি ধরেন দিলাম যে 500 পিক্সেল, এবং আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার যে মেরিনই থাকুক। তাহলে আমার এটা কতটুকু আসবে আমরা একটু দেখি। এতটুকু আসলো আর কি। এই যে আমার দুইটা বক্সের কারণে, দুইটা বক্সের কারণে, সরি এটা একটু নিই একটু। হুম। এই যে একটা স্ক্রোল আসলো না, যেহেতু আমি দুইটা বক্স নিচ্ছি 500 1000 পিক্সেল পর্যন্ত, এই জিনিসটাকেই বলা হয় আর কি ওভারফ্লো হওয়া। এখন এই ওভারফ্লোটা হয়েছে নিচের দিক, পাশাপাশি না, পাশাপাশিও ওভারফ্লো হয়ে থাকে যখন আমরা এরকম সাইজের দুটো বক্স নিলাম। আর ধরেন যে আমি উইডথ দিয়ে দিলাম আর কি, এটার একটা উইডথ দিয়ে দিলাম অনেক বড়, আমার স্ক্রিন সাইজ থেকেও বড়, ধরেন 1000 পিক্সেলের মতো। তাহলে দেখেন এই নিচে দিয়ে আমার একটা ওভারফ্লো হয়ে চলে গেল। এই যে স্ক্রোলটা দেখা যাচ্ছে এগুলাই আসলে ওভারফ্লো, মানে আমার স্ক্রিন সাইজ বা আমার কন্টেন্ট সাইজ থেকেও বড় হয়ে ওভারফ্লো করে ফেলা, এই জিনিসটাকেই বলা হয় ওভারফ্লো। এই যে আচ্ছা 1000 পিক্সেলের থেকেও আমার স্ক্রিন সাইজটা বড়, তো এই জন্য হচ্ছে, বা আমি 5000 পিক্সেল দিতে পারি। ওকে, তো এই যে ওভারফ্লো হয়ে যাওয়া আর কি, নিচে ওভারফ্লো হয়েছে উপরে ওভারফ্লো হয়েছে, এই ওভারফ্লোকে কিন্তু ম্যানিপুলেট বা মেনটেন করা যায়। আপনি চাইলে এই ওভারফ্লো মানে যে স্ক্রোল গুলা এগুলাকে ক্লোজ করে দিতে পারেন বা না দেখাইয়ে থাকতে পারেন। সেটা কিভাবে? চলেন এই বক্সের মধ্যে আমরা ওভারফ্লো নিই। ওভারফ্লো নিলাম, আমি বললাম যে হিডেন, আমার ওভারফ্লো দেখায় না, ওভারফ্লো হইলেও তাকে হাইড করে দাও। তাহলে আচ্ছা বক্সে নিতে হবে না, এটার ইয়াতে নিতে হবে, এটার একটা কন্টেইনার নিতে হবে, সরি। তা আমরা এটা একটা কন্টেইনার নিয়ে নিই। কন্টেইনার না নিয়ে আমরা বডিতেই দিয়ে দিই, চল বডিতেই দিয়ে দিলে হবে। বডি ওভারফ্লো হিডেন, আমরা এটাকে একটু ক্লোজ করে এটাকে একটু হাই ইয়া করে দিই। দেখেন আমার এখন কোনো স্ক্রোল কি দেখা যাচ্ছে? পুরো স্ক্রিনে কোনো স্ক্রোল দেখা যাচ্ছে না, কেন? কারণ হচ্ছে আমি বডিকে বলে দিচ্ছি তুমি কোনো ওভারফ্লোই করিও না, তুমি কি করে দাও, তুমি জিনিসটাকে কমপ্লিটলি হাইড করে দাও। তার মানে এটা স্ক্রোলও হবে না, দেখাও যাবে না। ধরেন আমি একটু ক্লিয়ার হওয়ার জন্য এখানে কিছু কন্টেন্ট দেই, বা লরেম দিই, লরেম 100। হ্যাঁ নিলাম। এটা হচ্ছে প্রথম যে HTML টা আছে আমাদের, সেখানেই কন্টেন্ট গুলা দেখাচ্ছে না কেন? Wait a minute. উম, আচ্ছা, আমি ওভারফ্লো হিডেন অফ করে দেই, তাহলে দেখি তো কি আসে আগে। আমার HTML এ কোনো একটা ঝামেলা হচ্ছে। হ্যাঁ আচ্ছা সরি, HTML এইখানে কোনো একটা ঝামেলা হচ্ছে। এটা তো এখন স্ক্রোল ওভারফ্লো আছে, আমি এটা এখন হিডেন করে দিব। যখন হিডেন করে দিব সাইড স্ক্রোলটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ এটা নিচের দিকে আর নামবে না, কিন্তু দেখুন আমি চেষ্টা করলেও নামাতে পারবো না। তারপরে হচ্ছে আমি যদি ওই যে 5000 পিক্সেলের যে ব্যাপারটা এটাও যদি অন করে দেই, তাহলে এখানেও আমার এই কন্টেন্ট আচ্ছা লেখাটা তখন উপরে চলে গেছিল, এই লেখাটা একদম অনেক দূর পর্যন্ত চলে গেছে, কারণ হচ্ছে 5000 পিক্সেল ছিল। তো এই পুরাটাই দেখানোর মতো এবিলিটি ছিল। আর আমি ওভারফ্লো হিডেন রাখার কারণে বাকি অংশটা কিন্তু দেখাচ্ছে না, এই যে এই জায়গায় শেষ হয়ে গেছে, এই যে এই জায়গায় কিন্তু শেষ হয়ে গেছে, সে আর দেখাইতে পারতেছে না, ঠিক আছে? তাহলে ওভারফ্লো চাইলে আমি ম্যানিপুলেট করতে পারি। এখন এই ওভারফ্লো হিডেনের কাজটা আবার অন্যভাবেও করা যায়। ধরেন আমি চাইছি ওয়াই এক্সিসে, অর্থাৎ উপর নিচে হিডেন হবে শুধু, তাহলে পাশাপাশি কিন্তু হিডেন হবে না, পাশাপাশিটা দেখা যাবে, এই যে নিচের স্ক্রোলটা তখন বজায় থাকবে আর কি, এই যে আমার লেখাটাকে দেখাচ্ছে তখন সে। ওকে, আবার আমি চাইলে আলাদাভাবে ওয়াই এক্সিস আমার হিডেন না থাকুক, আমার এক্সিস কে আমি হিডেন করে দিব, কিন্তু ওয়াই এক্সিস যেমন আছে তেমন থাকবে। এই যে তখন আমি কিন্তু নিচের দিকে স্ক্রোল করতে পারতেছি, বাট এক্সিস কে আবার আমি স্ক্রোল করতে পারছি না।
এই জিনিসটা হচ্ছে ওভারফ্লো মেনটেন্স। হিডেন ছাড়াও আরো কিছু প্রপার্টিজ আছে, যেমন ধরেন আপনি চাইলে অটো দিতে পারেন। অটো হচ্ছে যখন আপনার কন্টেন্ট সে পাস করবে তখন সে ওভারফ্লো হবে, কন্টেন্ট পাস না করলে সে ওভারফ্লো হবে না। অর্থাৎ যখন আপনার স্ক্রোল করার এবিলিটি হবে তখন স্ক্রোলটা দেখাবে, নাইলে সে স্ক্রোলটা দেখাবে না। তো এই জিনিসটা দিয়ে আরো সুন্দর একটা কাজ করা যায়। ধরেন আমি বডি তো এমনি বেসিক্যালি অটো ওভারফ্লো থাকে, আসলে বডিতে এলিমেন্ট আসলেই সে ওভারফ্লো হয়ে স্ক্রোলটা দেখায়, যেটা আপনি বডি ধরেন এখানে দিলামই না, আমরা না দিয়ে আমরা এখানে 500 পিক্সেলের এই জিনিসটাও আমরা ক্লোজ করে দিলাম, ঠিক আছে? তাহলে কি হবে, কি দাঁড়াবে দেখেন, আমাদের এই লেখাটাকে দেখাচ্ছে শুধু, কোনো স্ক্রোল বার দেখাচ্ছে না, কারণ বডি হচ্ছে অটো হিসেবে থাকে ডিফল্ট ভাবে। তো আমার যখন এই কন্টেন্টটা বেড়ে গিয়ে অনেক বেশি হবে তখন যাইয়া সে হচ্ছে, ধরেন আমি কন্টেন্টটা বাড়াই দেই, আমি হাইটটাকে ওই যে 400 পিক্সেল দেই। 400 পিক্সেল দিলে আমার দুইটা বক্স তখন বড় হয়ে যাবে, 800 পিক্সেলের মতো জায়গা পাবে, সেই জন্য তখন গিয়ে সে ওভারফ্লো হবে। এটার আরেকটা সুন্দর ইউজ কেস আমরা দেখতে পারি, যেমন ধরেন আমরা একটা সেকশন নেই, ধরেন সেকশন নেই, সেই সেকশনটা এই সেকশনটাকে আমরা ধরেন একটা হাইট উইড দিই, সেকশনের একটা হাইট দিই, শুধু হাইট দিই, হাইট ধরেন যে আমি 400 পিক্সেলের মতো দিলাম, ঠিক আছে? এবং এটার ব্যাকগ্রাউন্ড কালার দিই একটা, আমি রেড কালার দিই, ঠিক আছে? এই সেকশনটা আমার এখানে মোটামুটি হয়ে গেল, হাইট 400 পিক্সেল। আচ্ছা, এটা সেভ করা হয় নাই, ওকে, এই যে চলে আসছে 400 পিক্সেল। আর আমার যে কন্টেন্ট বা ডিপ, এই ডিপটাকে বা এই বক্সটাকে আমি চাচ্ছি এই সেকশনের ভেতরে থাকবে। তো আমি কি করলাম, এটাকে সেকশনের ভেতরে নিয়ে যাই, সেকশন হচ্ছে আমার কন্টেইনার, তার ভেতরে আমার এই বক্সটা, ঠিক আছে? এই বক্সটাকে আমি ক্লোজ করে দিই, রিমুভ করে দিই এটা। এখন আমি চাচ্ছি এখানে অনেক লেখা দিতে, সাপোজ আমি দিলাম যে হচ্ছে আপনার লরেন, আরো লরেন হচ্ছে যে 500, আরো অনেক হবে তো। হ্যাঁ, ওভারফ্লো হয়ে মানে এখন আমার লেখাটা কি, আমার ডিভের সাইজের থেকে অনেক বড় হয়ে গেছে। তো এই জিনিসটাকে আমরা চাইলে ইন্টারনালি ওভারফ্লো দিয়ে মেনটেন করতে পারি, যে আমার সেকশনের ভিতরেই থাকো, দরকার হলে সেকশনের ভিতরেই তুমি স্ক্রোল করে পুরোটা দেখাও। তখন আমরা এখানে লিখতে পারি ওভারফ্লো ওয়াই দিতে পারি, মানে উপর নিচে তুমি শুধু স্ক্রোল করে, পাশাপাশি করিও না। তখন বলতে পারি যে অটো, অটো দিলে কি হবে আলটিমেটলি, তখন আমার এই লেখাটা ভিতরেই থাকবে এবং সে ভিতরেই দেখাবে। দেখেন এইটা কিন্তু ওই যে আমার রেড কালারের যে ইয়াটা আছে ওটার জন্য হয়েছে। আমি বক্সের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, তো বক্সের কালারটা পাইছে, এটাকে আমি রিমুভ করে দিই, পুরোটাই রেড থাকুক। তো দেখুন এই ইন্টারনালি ওভারফ্লো হয়েছে, দেখেন আমার স্ক্রোল বারটা একটু ভিতরে দেখাইছে, বডির স্ক্রোল বার আরো বাইরে, দেখবেন দুইটা স্ক্রোল বার হয়ে যাবে যদি আমি এই বক্সটাকেই আবার রিপিট করি HTML এ। ধরেন এই সেকশনটাকেই আমি আবার রিপিট করলাম, এই সেকশনটাকে আমি রিপিট করলাম, তাহলে দেখবেন এই দেখেন দুইটা স্ক্রোল বার, একটা হচ্ছে ইন্টারনালি শুধুমাত্র উপরে হচ্ছে, আরেকটা হচ্ছে ভেতরে। তো স্ক্রোল ইভেন্ট গুলাকে মেনটেন করা যায়, ওভারফ্লো গুলাকে মেনটেন করা যায় এই ওভারফ্লো প্রপার্টি দিয়ে। বাকি আরো অনেক কিছু আছে, আপনারা ওভারফ্লো প্রপার্টির বাকি এলিমেন্ট গুলা নিয়ে নিজেরা একটু রিসার্চ করবেন, একটু দেখবেন। ওকে, এটা কি বুঝে গেছে সবাই? জি স্যার। ওকে স্যার, তাহলে আমি নেক্সট স্টেজে। এবার আমাদের ওভারফ্লো চলে যাওয়ার পর আমরা এবার টেক্সট ওভারফ্লো নিয়ে কথা বলতে পারি। টেক্সট ওভারফ্লো কেমন, আসলে মাঝে মাঝে থাকে না, আমার বক্সটা হচ্ছে 200 পিক্সেল, কিন্তু আমার টেক্সট দিতে একটু আগে যেটা হইলো আর কি, যে আমার টেক্সটটা হয়ে গেছে 4-5 লাইন 6 লাইন আর কি, একটু বড়। তো তখন আমি কিভাবে আসলে জিনিসটা হ্যান্ডেল করব? কারণ টেক্সট ওভারফ্লো একটু নমুনা দেখে দেখে আসি আর কি। ধরেন আমি একটা বক্স নিলাম আবারও, এই বক্সের ভিতরে আমি একটা কি ট্যাগ নিলাম, অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, এখানে আমি 5-6 লাইন 10 লাইন একটা লিখে দিলাম আর কি, 10 লাইন দিলাম, থাকলো। এটা দেখতে কেমন দেখা যায় দেখে আসি, এরকম লেখা আসলো। কিন্তু আমার এই এখানে যে বক্সটা আছে সেটার আমি একটা উইডথ দিয়ে দিতে চাচ্ছি। এই বক্সটাকে আমি বলতে চাচ্ছি যে তোমার উইডথ হচ্ছে যে 100 পিক্সেল, ছোটখাটো একটা উইডথ। এবং এটার যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা আমি বলতে চাচ্ছি যে এখন মেবি দিয়ে দিলাম, right?
দেখার জন্য, কিন্তু এখানে র্যাপ হয়ে গেছে আর কি। তখন আমি আমার যে পি ট্যাগটা আছে সেটাকে আমি চাচ্ছি এক লাইনেই দেখাবে সে। সে কিন্তু এরকম, ও আচ্ছা, আমি বক্সটার একটা হাইটও দিয়ে দিই, তাইলে আরো বেটার বোঝা যাবে। হাইটও দিয়ে দিলাম ধরেন 30 পিক্সেলের মতো দিয়ে দিলাম আর কি। ছোটখাটো চিকন একটা হাইট। হ্যাঁ, এখন আমার লেখাটা কি হয়ে যাচ্ছে, বাইরে চলে আসতেছে, কারণ ওভারফ্লো হয়ে যাচ্ছে, আমার লেখা আটতেছে না ওই জায়গাতে। তখন একটা টেক্সট ওভারফ্লো এর কিছু প্রপার্টি ইউজ করা যায়, কার মধ্যে, এই পি ট্যাগের মধ্যে। আগে দেখি আমরা পি ট্যাগের মধ্যে কিনা। বক্সের মধ্যে যে পি ট্যাগটা আছে সেটাকে ধরলাম, এবং সেখানে আমি বললাম যে টেক্সট ওভারফ্লো, ক্লিপ। ক্লিপ যখন দিয়ে দিব তখন আসলে কি ঘটনা ঘটবে, সে ক্লিপিং হয়ে যাবে। সে হচ্ছে যে ওই বক্সের মধ্যেই নির্দিষ্ট যতটুক দেখা যাবে ততটুক রাখবে, বাকিটা সে দেখাবে না। চলুন আমরা দেখি। হ্যাঁ, কাজ করতেছে না, কারণ হচ্ছে এটা বোধ হয় এখানে দিতে হবে। আচ্ছা, একটু দেখি আমি। আহ, না, সত্যি। হ্যাঁ, হ্যাঁ, এখানে হচ্ছে টেক্সটের একটা টেক্সট র্যাপ ইউজ করতে হবে। নো র্যাপ মানে আমি র্যাপ করতে চাচ্ছি না তাকে এই জায়গায়, তখন একে হচ্ছে এক লাইনে দেখাবে। নো র্যাপ যখন দিব আমরা, ডাজেন্ট ম্যাটার টেক্সটে কেমন কিভাবে হবে, সে সবসময় হচ্ছে এক লাইনে সব রেখাকে দেখাবে, র্যাপ করবে না আর কি। তখন মনে হয় ক্লিপ ইউজ করলে, এই জায়গায় তখন আমি যদি ক্লিপ ইউজ করি তখন কাজ হবে। ঠিক হচ্ছে না। আচ্ছা, আমি একটু ডাব্লিউএসটি স্কুল দেখি, wait। হুম, 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 হুম। আচ্ছা, হোয়াইট স্পেস নো র্যাপ দিতে হবে, সরি সরি। এবং এগুলো সবগুলো প্রপার্টি আসলে আমাদের ডিভ এর মধ্যে, অর্থাৎ প্যারেন্ট এলিমেন্টের মধ্যেই ইউজ করতে হবে আর কি। চলুন প্রথমে টেক্সট ওভারফ্লোটা আমি একটু ইয়ে করে দেই। এখানে হচ্ছে যে হোয়াইট স্পেস, এটা হচ্ছে নো র্যাপ। হোয়াইট স্পেসটা নো র্যাপ ছিল না? হ্যাঁ। মাহাদি, এটা কি এখন ইউজ হয় না? হয় ভাই, এটা ম্যানুয়ালি লিখতে হবে। আচ্ছা, ঠিক আছে। ওকে, দেখি তাহলে আমাদের কি হচ্ছে তাহলে। মোটামুটি লেখাটা তো বড়, নো র্যাপ একদম পুরো লেখাটা এক লাইনে দেখাবে, এবং হ্যালো ভাই। টেক্সট ওভারফ্লো। হ্যাঁ, হ্যাঁ, বলতেছিলাম হোয়াইট স্পেস নো র্যাপটা অ্যাকচুয়ালি শুধু স্পেস গুলা মাঝখানে যে গ্যাপ গ্যাপ স্পেস যে আমরা দিই ওইটার জন্য। আর টেক্সট যে নো র্যাপটা লিখছেন ওটা আলাদা ছিল। ওইটা ওটা আলাদা ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো টেক্সট ওভারফ্লো যখন ক্লিক করে দিব আমার, এটাতে ক্লিক হলে এখানে দেখানোর কথা না, না? আচ্ছা, ওভারফ্লো হিডেন করতে হবে আমাকে আবার, কারণ হচ্ছে আমার বক্স যে ওভারফ্লো হচ্ছে সেই জিনিসটা আমি দেখাবো না। Wait, তাহলে হচ্ছে ক্লিক করলে যেটা হবে যে আমার টেক্সটটা যতটুকু দেখানো ততটুকুই দেখাবে আর কি, এর বাইরে কিছু দেখাবে না। ক্লিপ ছাড়াও আরেকটা প্যারামিটার আছে টেক্সটের ওভারফ্লো, যেটা হচ্ছে এলিপসিস বলে আর কি। আমরা এখানে তখন ইউজ করতে পারি যে এলিপসিস। দিলে যেটা হয় যে আমাদের টেক্সটের শেষে হচ্ছে ডট ডট ইউজ হয়, সেটা একটু দেখে নিই। আমাদের এখানে টেক্সট ওভারফ্লো এলিপসিসটা ইউজ করা যায়। কিছুদিন আগে একটা ভাই আমাকে জিজ্ঞেস করছিল এলিপসিস এর ব্যাপারটা। এই যে হচ্ছে এই যে এলিপসিস যেভাবে হয়, ওভারফ্লো হিডেন আমাদের এতটুকুতে যদি দেই, ওয়েট এক মিনিট, দেন দেখি টেক্সট এলিপসিসটা কাজ করতেছে না কেন ভাই? ভাই এক্সাম্পলটা একটু দেখেন তো এক্সেসের। হ্যাঁ, এক্সাম্পলটা তো দেখি এখানে। ভাই আপনি ওভারফ্লো হিডেন করে রাখছেন, এলিপসিস মনে হয় কাজ করতেছে না এই কারণে। আচ্ছা আচ্ছা, এলিপসিসের ইয়েটা হচ্ছে wait ওভারফ্লোর সাথে একটু- মনে হয় ইয়ে করতেছে, কনফ্লিক্ট এই করতেছে। যে হ্যাঁ হ্যাঁ, না ওভারফ্লোটা থাকবে, কিন্তু তারপরেও কেন কাজ করতেছে না কে জানে। আচ্ছা, আমি তারপর ডিবে ওরা যেটা দিছে ওটা বসাই দেই, দাঁড়ান। এটাকে একটু হাইড করে দেই, টেক্সট ওভারফ্লো এলিপসিস। হ্যাঁ, হচ্ছে না আসলে। হ্যাঁ, উইথ হচ্ছে যে আমি যদি দেই ধরেন 200 পিক্সেল, না, এলিপসিসটা এইভাবে কাজ করতেছে না। আমরা একটু দেখি কি হয়েছে এখানে। ভাই মোস্ট প্রবাবলি প্যারেন্টকে
হাইট উইথ ফিক্স করে দেওয়া আর নিচে হলো এলিপসিস দেওয়া, হাইট লাগবে না, উইথ দিলেই হয়ে যাবে আর কি আপনার। মানে প্যারেন্টকে আগে হাইট উইথ দিতে হবে। ও আচ্ছা, টেক্সট ওভারফ্লো ডট ডট দিছে এই আচ্ছা কারণে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। না ওইটা তো টেক্সট ওভারফ্লো টেক্সটের মধ্যেও দিতে হবে ডিপ। এরকম তো হওয়ার কথা না। ভাই আপনি উইথ 200 পিক্সেল দিছেন, 20 হ্যাঁ হ্যাঁ, পিক্সেল বা আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান আমি 20 পিক্সেল দিয়ে দেখি বা 30 পিক্সেল দিয়ে দেখি তাহলে কি হয়। না হচ্ছে না এখানে। ভাই টেস্টে মেলে যাবেন দেখি একটু। ডিপটা হচ্ছে আমার ডিবের মধ্যে প্যারেন্ট এলিমেন্ট হিসেবে পি ট্যাগ আছে এবং সেটাকে আমি করতে চাচ্ছি আর কি। ক্লিপ কাজ করতেছে, ওভারফ্লো হিডেন কাজ করতেছে, এলিপসিস কাজ করতেছে না, কেন কাজ করতেছে না? পি ট্যাগের মধ্যে দিতে হবে কিনা কেউ কিছু বলছে, একটু দেখেন তো মাহদিবে। ভাই ডিভের ভিতরে হ্যাঁ ডিভের ভিতরে মনে হয় পি কে দিতে হবে। আর টেক্সট একটা ওভারফ্লো হিডেনের সাথে কনফ্লিক্ট করতেছে আমার কাছে মনে হচ্ছে। হিডেন তো ওরাও ইউজ করছে আসলে, বুঝতে পারছেন? ওকে, টেক্সট ওভারফ্লো এখান থেকে যদি আমি কেটে দেই তাহলেও হচ্ছে না, বা আমি যদি আম, এখানে বলি যে আমার উইথ এখানে ইউজ করলাম না, ধরেন আমার পি ট্যাগের একটা উইথ ইউজ করলাম 100 পিক্সেল, এবং আমি এখানে বললাম যে কি যেন ওভারফ্লো হোয়াইট স্পেসটা ঝামেলা করতেছে কিনা। হোয়াইট স্পেস নো র‍্যাপ ঠিক আছে, জাস্ট কোথায় দিতে হবে এটা হলো এই ইস্যু। সরি, আচ্ছা আপনাদেরকে একটু সরি এটার জন্য। আসলে আমাদের মানে যখন আমরা এলিপসিসটা ইউজ করব তখন আমাদের ইউজ করতে হবে যে ট্যাগ, অর্থাৎ যে ট্যাগে আমরা লেখাটা লিখলাম, অর্থাৎ পি ট্যাগে আমরা লেখাটা লিখছি সেখানে আমাদেরকে এটা ইউজ করতে হবে। সেটার কোনো একটা নির্দিষ্ট উইডথ সেট করে দিয়ে তখন আমরা হচ্ছে ওভারফ্লোটা হিডেন করে দিলে, ওভারফ্লো যদি হিডেন না করি তাহলে এলিপসিসটা কাজ করবে না বোধহয়, তখন কাজ করবে না। কিন্তু ওভারফ্লো যখন হিডেন করে দিব, অর্থাৎ আমি চাচ্ছি যে 100 পিক্সেলের বেশি তুমি যাবা না, কিন্তু টেক্সট ওভারফ্লো এলিপসিস করে দিবা, অর্থাৎ বাকি যে টেক্সটটুকু সেটাকে তুমি ডট ডট হিসেবে শো করবে আর কি। তো এটা দিতে হবে আসলে যে ট্যাগে আমরা লেখা লিখছি সেটা। কিন্তু ক্লিপের ক্ষেত্রে আমাদের দেখলাম যে আমরা ডিভের মধ্যে দিতে হয় আর কি। এই দুটো একটু আপনার কষ্ট করে ডাব্লিউ3 স্কুল থেকে আরেকটু নাড়াচাড়া করবেন। মাঝে মাঝে এটা লেগে যায়, বিশেষ করে এলিপসিসটা প্রচুর পরিমাণে লাগে, ক্লিপটা খুব একটা না লাগলে। সরি এটার জন্য। সবাই কি এটা মোটামুটি বুঝছেন কিনা আমাকে একটু বলেন তো। এলিপসিসটা টেবিলে লাগবে সবার অনেক হ্যাঁ বেশিরভাগ হ্যাঁ। সময়। এটা কি ক্লিয়ার? ওয়েল, আমি নেক্সট জিনিসটাতে যাইতে পারি আশা করি। ভাই একজন কম্বিনেট মেসেজ দিছে বুঝে নাই। হ্যাঁ, কোশ্চেন নেবেন, আমি কি মাইক অন করে দিব? হ্যাঁ 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 হ্যাঁ, মাইক অন কোশ্চেন করে নিতে দেন, পারি। কোশ্চেন নেন, স্পেসিফিক কোশ্চেন করেন ভাইয়া, রিক্যাপের থেকে স্পেসিফিক কোশ্চেন করেন কোনটা বুঝেন নাই আর কি, সেটুকু রিক্যাপ ও করা যাবে। ডট ডটের লেখাগুলো আসলে দেখার জন্য আমরা অন্য স্টাইল ইউজ করতে পারি, মানে ওটা ডট ডট দিয়ে আসলে লেখাগুলোকে হাইড করে দেওয়া হয় আর কি, ওভারফ্লো লেখাগুলো। ওই লেখাগুলো দেখার জন্য আপনাকে হোভার বা অন্য কোনো ইফেক্ট দিয়ে দেখতে হবে, মানে আপনাকে ওই জিনিসটা উঠাই দিতে হবে, তাইলে দেখতে পাবেন, নাইলে পারবেন না। বুঝতে পেরেছেন? ধরেন আপনি এখানে বললেন যে পি ট্যাগের মধ্যে হোভার করলে ধরেন হোভার করলে হচ্ছে যে এই যে টেক্সট ওভারফ্লো যেটা আছে সেটা আর এলিপসিস থাকবে না, তখন হচ্ছে যে আনসেট বা কিছু একটা দিয়ে দিতে পারেন, বা ওভারফ্লো যে হিডেন যেটা সেটাকে আপনি করে দিতে পারেন, ওভারফ্লো অটো দিয়ে দিতে পারেন হোভার করলে। তো যখন আপনি যাবেন তখন দেখা যাবে হোভার করলে এটা তখন এই যে ওভারফ্লোটা তখন অটো হয়ে গেছে, তো তখন পুরো লেখাটা দেখা যাবে, বা এটা ওভারফ্লো হয়ে বাইরেও চলে যায়। কারণ এটা আমি নামে দিই, এই যে জিনিসগুলো ওখানে ছিল সেগুলোকে জাস্ট ওভাররাইট করে দেওয়া। আচ্ছা, এটা না দিলে কাজ করবে না। ভাই 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 আরেকটা কাজ করতে পারেন, হ্যাঁ হ্যাঁ, বল। সেটা হলো যে কই জন্য ওই
হোয়াইট স্পেস নো র্যাপটা র্যাপ করে দেন। আচ্ছা, হোভারে হোয়াইট স্পেস নো র্যাপের প্রয়োজন পড়তেছে না। হোয়াইট এই হোভারে আমি নান করে উইকটা দেন। উইকটাকে ইয়ে করে অটো করে দিলেই তো হচ্ছে আমার। উইথ ঠিক আছে ভাই, উইথ ইস্যু না ভাই, উইথ ইস্যু না, এই দেখেন, উইথটা দরকার ভাই, এই যে উইথের দেখেন দরকার উইকটা আছে। অটো করে দিলে পুরোটা চলে আসবে আর কি হোভারে। ওকে, ঠিক আছে। মানে আপনি এই স্টাইলে দেখতে পারেন, কিন্তু নর্মালি হচ্ছে আমরা দিই এটা ওই কারণেই। আর টুল টিপ হিসেবে ব্যবহার করি, টুল টিপ যেটা আপনারা পরে আরো শিখবেন আর কি। টুল টিপ এখান থেকে দেখে নিতে পারেন, এখান থেকে একবার সিএসএস টুল টিপটা দেখে নিতে পারেন, নিজেরা একটু দেখবেন। ওটা হচ্ছে জাস্ট পজিশন করে আমরা ইউজ করে থাকি আর কি। অনেকে টুল টিপ হিসেবে দিয়ে দেয়, এক্সট্রা লেখা এরকম থাকে। আর কিছু মাহাদি জাস্ট ভাই, একটু সবার মাইকটা মানে অন করে। মাইকটা অন করে দেওয়া হয়েছে, যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারে। আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া, আপনারা একটু নিজেরা এটা রিসার্চ করবেন, ওই ডাব্লিউএইচএস স্কুল থেকে আরেকবার নিজেরা একটু রিক্যাপ করবেন এই জিনিসটা, ঠিক আছে। এই জিনিসগুলো রেয়ার কেসে ইউজ হয়, সবসময় ইউজ হয়। ওকে, আমি কম্বিনেটরসটাতে চলে যাই তাহলে। মাহাদি মাইকটা অফ করে দিতে পারো। কম্বিনেটরসটাকে চলে যাই, এখান থেকে আছে সিএসএস কম্বিনেটরস, এখানে যাই আমি একটু। ওকে, কম্বিনেটরসটা আমরা মাঝে মধ্যে ব্যবহার করি, বা অনেক অনেক ক্ষেত্রে ইউজ করি, কিন্তু আমরা সবগুলো জানি না আসলে। সিলেক্ট করি যে আমরা বিভিন্ন, আমরা সিএসএস এ যে স্পেস দিয়ে দিয়ে ডিভের ভিতরে পি, পি এর ভিতরে বা কোন একটা স্প্যান এভাবে সিলেক্ট করি, ওই জিনিসটাকে স্পেসিফিক ভাবে কিছু কম্বিনেটরস দিয়ে সিলেক্ট করার আরো কিছু ওয়ে আছে আর কি, ঠিক আছে। তো আসুন আমরা এগুলো জানি। এই কম্বিনেটর ইজ সামথিং দ্যাট এক্সপ্লেইনস দ্য রিলেশনশিপ বিটুইন দ্য সিলেক্টর। সিলেক্টরের সাথে আমাদের অন্য সিলেক্টর, একটা সিলেক্টরের সাথে আরেকটা সিলেক্টরের বিভিন্ন রিলেশনটাকে আমরা এই কম্বিনেটর দিয়ে দেখতে পারি। যেমন স্পেস দিয়ে যেটা লিখি আর কি, স্পেস দিয়ে যেটা লিখি সেটা তো কি বোঝায়, যেটা আমরা এখানে ধরেন ডিভের ভেতরে পি আমরা বলে দিই যে ডিভের ভেতরে পিটাকে ধরো তুমি। তো ডিভের ভিতরে শুধু একটা পিকে সে আসলে ধরে না, ডিভের ভিতরে সব পিকেই ধরবে। এই মানে এখানে আমি যত পি এলিমেন্ট লিখবো সবাইকে সে টাচ করবে। অর্থাৎ তার এইটা ছাড়াও ধরেন আরেকটা ডিভ নিলাম, এবং আরেকটা ডিভ নিয়ে তার ভেতরে আরেকটা পি এলিমেন্ট দিলাম, সেখানে লরেম 5 দিলাম, ধরেন এটাকেও ধরবে। মানে হচ্ছে এই ডিপটার ভেতরে সে যা পাবে, আমি বক্স দিই, স্পেশালি বক্স দিই তাহলে বেটার হয়। এই বক্সটার মধ্যে সে যত পি কে পাবে তাকেই ধরবে। সে চাইল্ড হইতে পারে, চাইল্ডের চাইল্ড হইতে পারে, ঠিক আছে। যেইখানেই পাবে ভেতরে সেখানেই পাবে, বাট বাইরে কোনোটা দিলে, ধরেন এটা বাইরে কোনোটা দিলাম, এটাকে পাবে না। জাস্ট এই হচ্ছে আমাদের স্পেস দিয়ে যেটা আমরা করে থাকি আর কি, সেটার স্পেশালিটি। নেক্সট আমরা যে কম্বিনেটরসটা দেখবো এটা হচ্ছে চাইল্ড কম্বিনেটর, শুধুমাত্র নিয়ারেস্ট চাইল্ড কে ধরবে। অর্থাৎ বলছে দ্য চাইল্ড কম্বিনেটর সিলেক্টস অল এলিমেন্টস দ্যাট আর দ্য চিলড্রেন অফ দ্য স্পেসিফিক এলিমেন্ট। ধরেন আমি ডিভের ভেতরে এখন বললাম যে এটা একটা ডিভ, এটার নাম দিলাম বক্স 2 ক্লাস বক্স 2। ওকে, এটার ভেতরে একটা পি আছে, এটার ভেতরে কয়টা আছে, একটা দুইটা তিনটা চার, একটা দুইটা তিনটা চারটা। আচ্ছা, এটা ওপেন করি একটু, লাইট সার্ভারে কেমন দেখায় আমরা একটু দেখি। হ্যাঁ, আমাদের আগের স্টাইল গুলো একটু রিমুভ করে দেই। ওয়েল, আমার এখানে দুইটা ডিভ আছে, একটা হচ্ছে বক্স 1 যেটা, সেটার আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই একটা মেরিন। আর বক্স 2 যেটা, এটার আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই হচ্ছে ব্লু ভায়োলেট দিলাম। আমি দেখি বক্স 1 বক্স 2, আচ্ছা বক্স 2। তো এটা আমার বক্স 2 তে একটাই পি, আর বক্স 1 এ এতগুলা পি। তা আমি এখন কি করলাম, বক্স 1 এর নিয়ারেস্ট যে পি এলিমেন্ট আছে তাকে ধরলাম, মানে ডিরেক্ট চাইল্ড যেটা, সে চাইল্ড যেগুলো পাবে সেগুলো ধরলাম। ধরে আমি বললাম যে তুমি সব পি এলিমেন্টের কালার গুলোকে রেড করে দাও। তাহলে দেখি আমরা কারা রেড হয়। দেখেন তার চাইল্ড এগুলা, এই যে দেখেন এখানে ডিরেক্ট চাইল্ড, অর্থাৎ বক্সের পরপরই আছে, মানে তার ভেতরেই আছে, তাই ডিরেক্ট চাইল্ড গুলাকে করতেছে, কিন্তু এই পিটাকে করতেছে না, কারণ এ তার ডিরেক্ট চাইল্ড না। তাহলে অ্যারো চিহ্ন দিয়ে, অর্থাৎ রাইট অ্যাঙ্গেল দিয়ে যেটা আমরা যেটা সিলেক্ট করতেছি সেটা হচ্ছে সরাসরি চাইল্ডকে সিলেক্ট করবে, সরাসরি চাইল্ড না হলে সে সেটাকে ধরবে না। তাহলে এইটা তো মোটামুটি বুঝলাম এটা। তো বক্স 2 তে 2 এর ভেতরে পি এলিমেন্টকে ধরতে হলে আমরা ওই বক্স 2 লিখে তার ভেতরে পিটাকে আমরা ক্যাচ করে, তারপরে হচ্ছে ধরেন তার কালারটাকে আমরা করে দিলাম গ্রিন। তখন আমরা দেখবো যে এটা গ্রিন হয়ে গেছে আর কি।
আশা করি এইটা বুঝতে পারছেন, এই কম্বিনেটরসটা বুঝতে পারছেন যে অ্যারো চিহ্ন দিয়ে যেটা আমরা দেই আর কি, রাইট অ্যারো দিয়ে, তাহলে সে হচ্ছে সরাসরি চাইল্ড হইতে হবে, নাইলে কিন্তু কাজ করবে না। এটার পরে আসে নেক্সট সিবলিং হিসেবে যেটা থাকে আর কি, নেক্সট সিবলিং। তাহলে দ্য নেক্সট সিবলিং কম্বিনেটরস ইউজ টু সিলেক্ট অ্যান এলিমেন্ট দ্যাট ইজ ডিরেক্টলি আফটার অ্যানাদার স্পেসিফিক এলিমেন্ট। অর্থাৎ ঠিক আমার বক্সের পর পরই আমি যদি পিটা থাকে তাহলে হচ্ছে সিবলিং বলতেছে কিন্তু। আচ্ছা, প্রথমে আমি এই বক্সটা থেকে সিবলিং জিনিসটা ইউজ করি। সিবলিং এর জন্য আমাদের কি দেওয়া হয়, এটার এই সাইনটার নাম জানি না আমি, এটার নাম কি জানেন না দিবে? টিলডা, মেবি TILDA। টিলডা, হ্যাঁ। আচ্ছা, টিলডা হয়তো বা, ওকে। তো এই সাইনটা যদি আমি এখন দেই, আসলে কি কাজ করবে? এগুলো করবে না, কারণ এটা তো সিবলিং না। সিবলিং মানে কি পাশাপাশি অবস্থানে থাকতে হবে। তাহলে এরকম আমি যদি আরেকটা বক্স নিই, বা এইখানে একটা পি আমি আলাদা করে নিয়েছিলাম, যারা হচ্ছে বক্সের ঠিক পরপরই আছে, যে এরে আমি ধরেন লরেম 10 দিলাম, এ হচ্ছে সবার নিচে আসবে আসলে। দেখুন এখানে এ কিন্তু ধরতেছে কেন, কারণ এ হচ্ছে এর সাথে সিবলিং অবস্থায় আছে, এই উপরের বক্সটার সাথে সিবলিং আছে, অর্থাৎ একই জায়গায় অবস্থান করতেছে, দুজন ভাই বোনের মধ্যে। এই জন্য এই টিল্ডা চিহ্নটা দিয়ে আমরা তাহলে কি ধরতে পারি? সিবলিং গুলোকে ধরতে পারি, নেক্সট সিবলিং। কিন্তু মনে রাখবেন, এরপর ধরেন আমি আরেকটা পি দিলাম, দেখি তো সেটাও কাজ করে কিনা, একটু চেক করে ফেলি। আচ্ছা, নেক্সট যতক্ষণ যাবত আরেকটা পি পাবে ততক্ষণ কাজ করবে। তার ভিতরে ধরেন আমরা একটা H1 দিলাম, লরেন কিউব। তো দেখুন তখনও নেক্সট যতক্ষণ সিবলিং হিসেবে পাবে ততক্ষণই কাজ করবে, তার মানে যত সিবলিং পাবে ততক্ষণ সে কাজ করবে, ঠিক আছে? ভাইয়া জি, ওই একটু সিএসএস এর মনে 10 নম্বর লাইন একটু হোভার করবেন মাউসটা নিয়ে। হ্যাঁ, এটা ডট ডট ডট, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি, ওই যে উপরে দেওয়া আছে। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, এখানেও লেখা আছে আসলে। ওকে, তাহলে যতগুলো সে সিবলিং পাবে একসাথে সবাইকে সে ক্যাচ করবে বা ধরবে, এগুলো হচ্ছে সিএসএস কম্বিনেটরস। মোটামুটি মানে এই সিএসএস কম্বিনেটরস এর আরো কিছু রেফারেন্স আছে, আপনারা চাইলে এই রেফারেন্স এর এখানে গিয়ে দেখতে পারেন। সিঙ্গেল স্পেস, তারপরে হচ্ছে নেম স্পেস সেপারেটর, এগুলো একটু রিসার্চ করে দেখবেন খুব। তবে এই যে কয়েকটা দেখাইছি এগুলাই বেশি ব্যবহার করা হয়, বিশেষ করে প্লাস, অ্যারো, কমা। কমাটা আমরা জানি, ধরেন আমার দুইটা বক্সের ডিজাইন আমার সেম রাখতে চাই, বা ব্যাকগ্রাউন্ড কালার আমি সেম রাখতে চাই, তখন আমি কমা দিয়ে ডট বক্স 2 বসিয়ে দিলে দুইজনই কিন্তু সেম ডিজাইন পেয়ে যাবে। এটাকে আমি কেটে দিই, তখন দুইজনই ওই ব্যাকগ্রাউন্ড কালার সেম পেয়ে যাবে আর কি। ঠিক আছে, বক্স 1 বক্স 2 দুইজনই সেম ব্যাকগ্রাউন্ড কালার পেয়ে যাবে। কোথায় গেল, এই যে দেখুন, তখন এই যে বক্স 2 এর মধ্যে এটা নিয়ে সবুজ কালার ছিল, এটা বুঝতে পারবেন দুইজনই সেম ব্যাকগ্রাউন্ড কালার পেয়ে গেল আর কি। আশা করি বুঝতে পারছেন। কমাটাও আমরা খুব কমনলি ইউজ করি, আমাদের ধরেন 2-3টা ক্লাস আছে যেগুলোর কিছু ডিজাইন একদম বেসিক্যালি একই, অল্প কিছু ডিজাইনের একটু পরিবর্তন হচ্ছে। তো আমরা কি করি, সেম ডিজাইন গুলো একসাথে করে ওগুলো স্পেস দিয়ে কমা দিয়ে দিয়ে আমরা সব ক্লাস লিখে দেই, বাকি যখন আমাদের প্রয়োজন পড়ে যেটা চেঞ্জ করে সেটা আমরা চেঞ্জ করে নিই হচ্ছে। বাকিগুলো আপনারা একটু দেখে দেখে নিবেন। আশা করি সিএসএস কম্বিনেটরটা আমাদের হয়ে গেছে। কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? ওকে, আশা করি নাই। না ভাই, কোনো কোশ্চেন নাই। ওকে, আমি একটু ডিলিট করি, আর এটা একটু ডিলিট করি। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা প্যারামিটার, যেটা হচ্ছে আপনার ভ্যালু হিসেবে আমরা ইউজ করতে পারি যে কোনো জায়গায়। তো আমার এখানে অনেকগুলো পি এলিমেন্ট দেখেছেন আপনারা, তাই না? তো প্রথম পিটাকে ধরে আমি বললাম যে তোমার কালার হচ্ছে যে রেড। তারপর আমি নিচে আবার পি লিখলাম, এবং সেখানে আমি বললাম তোমার কালার হচ্ছে যে ব্লু। আচ্ছা বলেন তো, এতদিন তো সিএসএস করছেন, আমরা কোন কালারটা পাবো? বলেন এখান থেকে আমরা কোন কালারটা পাবো অ্যাকচুয়ালি? দুইটাই কি পাবো না একটা একটা পাবো? ব্লু পাবো। কেন ব্লু পাবো? রেড, তাসনিম ভাই ইচ্ছা করে পোলা ফাইন রে, এটা ভালো না। তাসনিম ভাই না, জোস জোস। আচ্ছা, তো আমরা পাবো হচ্ছে ব্লু। কেন? কারণ ওই ক্যাসকেডিং, ক্যাসকেডিং ঝর্ণার মতো, ঝর্ণার পানি নিচের দিকে যেটা রে সবার লাস্টে পাবে সেটা ধরে রাখবে আর কি, ব্যাপারটা ওরকম। তো আমার সবার লাস্টে ব্লু আছে তাই ব্লু পাবো। কিন্তু এই ইম্পর্টেন্ট নামে একটা প্যারামিটার আছে যেটা যুক্ত করে
ইম্পর্টেন্ট নামে একটা প্যারামিটার আছে, যেটা যুক্ত করে আমি চাইলে রেটটাকে ইম্পর্টেন্ট বলে দিতে পারি। এই যে এটা আশ্চর্যবোধক চিহ্ন দিবেন, তারপর ইম্পর্টেন্ট লিখে দিবেন। এবার দেখেন এবার কি হবে, জোর করেছে রেট পেয়ে যাবে। আচ্ছা তার আগে ওটা দেখাই যে আসলে ব্লু পাচ্ছে, যে ওই জিনিসটা আপনারা যারা কনফিউজ তারা একটু ক্লিয়ার হয়নি, ব্লু পাবে। তো এখানে আপনি যদি ইম্পর্টেন্ট দিয়ে দেন তাহলে এই হচ্ছে রেটটা পাবে। এখন ধরুন দুইটাতে ইম্পর্টেন্ট দিয়ে দিচ্ছেন, তাহলে ঘটনা কি হবে, আপনি দুইটারেই বলতেছেন ও ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট আসলে কি করে, ও ইম্পর্টেন্ট, তুমি তারে ইম্পর্টেন্ট দিয়ে দেখো, ঠিক আছে এই জিনিসটা। তো এই জিনিসটা আমাদের মনে ইনলাইন সিএসএস কে ওভাররাইড করে ফেলে। আমরা একটু চেক করে দেখবো। ধরেন এই টি এলিমেন্টের মধ্যে আমি একটা স্টাইল লিখি, স্টাইল কালার দিলাম হচ্ছে আপনার গ্রিন, দেখি তো একটু ব্লু পাচ্ছে। হ্যাঁ, মানে ইনলাইন সিএসএস কেও মনে হয় সেটা ইয়ে করে ফেলে, ওভাররাইড করে ফেলে, বুঝতে পারছেন। এই তারপরে আপনারা একটু চেক করে দেখবেন, বাট পরে আসলে আমি এই যে দেখেন রেড পাচ্ছে, ইনলাইনকে সে পাত্তাই দিচ্ছে না। কিন্তু তিনোটাই যদি আমরা উঠাই দেই, ধরেন এটাও উঠাই দিলাম, তাহলে কি পাবে, তাইলে কিন্তু এই যে যেটাতে আমি ওই গ্রিন ইউজ করতাম ওটা পাইতো, কারণ আমরা জানি যে ইনলাইন সিএসএস একটু পাওয়ারফুল রাদার দেন অন্যান্য যেটা থাকে আর কি। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছেন ইম্পর্টেন্টের কাজ। আরেকটা কথা বলে দেই ভাই, হুদাকে আমি ইম্পর্টেন্ট ইউজ করবেন না, মানে দরকার না হইলে ইম্পর্টেন্ট ইউজ করবেন না। অনেক সময় অনেক বড় কোড বেস হয়ে গেলে তখন হচ্ছে যে আমরা ইম্পর্টেন্ট ইউজ করতে হয়। ধরেন বাধ্য হয়ে একটা জায়গায় কোনো কারণে হচ্ছে না, দেখা যাচ্ছে না ডিজাইন, আমার এই কালারটাই দরকার, এই ডিজাইনটাই দরকার, তখন আমরা হয়তো ভাই ইম্পর্টেন্ট ইউজ করে থাকি। ইম্পর্টেন্ট কিন্তু মানে শুধু শুধু ইউজ করার জিনিস না, জাস্ট দেখাই দিলাম এটা কাজে লাগতে পারে। বিশেষ করে আপনি যখন ফ্রেমওয়ার্কে কাজ করবেন তখন মাঝে মধ্যে, বিশেষ করে বুটস্ট্র্যাপে কাজ করলে ইম্পর্টেন্টের অনেক কাজ চলে আসে ইম্পর্টেন্ট। আশা করি ইম্পর্টেন্টটা বুঝতে পারছেন। ক্লিয়ার সবাই? হ্যাঁ হ্যাঁ, সবাইকে দেওয়া যায়, সব প্যারামিটারের পাশে ইম্পর্টেন্ট বসাই দিতে পারবেন। কিন্তু ওই যে বললাম এটা ইউজ করা ঠিক না আর কি। আবার সবাইকে ইম্পর্টেন্ট বসাই দিচ্ছেন, তাইলে আবার সিএসএস এর স্টাইলে কাজ করবে সে। Okay, ঠিক আছে। ইম্পর্টেন্ট যদি যায়, আমরা সিএসএস এর ম্যাথ ফাংশন একটু দেখি। চলেন আমি এখান থেকেই দেখি, এই ব্যাপারে আমি নিজেও একটু দুর্বল, তো আমরা এখান থেকে চলে আসি। ম্যাথ ফাংশন সরাসরি আপনার ক্যালকুলেট করতে পারে, ক্যালক একটা আছে, ম্যাক্স আছে, মিন আছে, তো এটার মাধ্যমে কিছু জিনিস ক্যালকুলেট সে করতে পারে। ধরেন আমি কি করলাম, আমার এখানে ডিপটা নিয়ে নিই, শুধু ডিপটাকে রাখি বক্স। তো ডিপ ডিপটা নিলাম হচ্ছে বক্স, এটার আমি হচ্ছে ধরেন হাইট দিই ছোটখাটো একটা 20 পিক্সেল, 100 পিক্সেলের একটা হাইট দিই, দিলে আমার বক্সটা পুরো স্ক্রিন, আচ্ছা এখন তো দেখতে পারবে না, ব্যাকগ্রাউন্ড কালার নেই, ব্যাকগ্রাউন্ড কালার দিই ধরেন red। তো আমার এটা পুরো স্ক্রিন জুড়ে আসবে আর কি, যদি আমরা একটু দেখি পুরো স্ক্রিন জুড়ে আসছে। তো এখানে যেগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু ওই যে আমি সিএসএস এর এখানে যে প্যাডিং মার্জিন এগুলোকে 0 করি নাই ওগুলো আর কি, এগুলা তারপর করে দেই, আপনার নাইলে আবার কনফিউজ থাকলে সমস্যা। ওকে, তো 100% সে জায়গা পাচ্ছে। এখন আমি ক্যালক ইউজ করে তাকে আমি বলবো যে ভাই তুমি 100% থেকে, মানে উইথ তো তোমার 100% আছে, এই 100% থেকে ক্যালক ইউজ করব, বলবো যে 100% থেকে তুমি কমাই দাও, কিছু কমাই নাও, ধরো 10% কমাই নাও, ঠিক আছে, তাহলে সে 90% পাবে আলটিমেটলি। মানে ডিরেক্ট 90% তো লেখা যায়। আচ্ছা এটা সরি, ক্যালক ইউজ করতে হলে আপনাকে দুইটা জিনিস ইনক্লুড করতে হবে, আহ, মানে দুটো প্যারামিটারের ভেতরে আপনি হচ্ছে ম্যানিপুলেট করতে পারবেন, অর্থাৎ ক্যালকুলেট করতে পারবেন, লাইক পার্সেন্টেজের সাথে পিক্সেল, ইএম এর সাথে আরএম, এরকম মনে হয়। তো আমি একটু পিক্সেল দিয়ে দেবো 10 পিক্সেল, তাইলে মনে হয় কমবে বেচারা। কমতেছে না কেন? ভাইয়া মাঝি ভাই মাঝখানে কিছু একটা বলেন। স্পেস দেন ভাইয়া, আমি ঠিক এরকম আছে, হয়েছিল। না ওই যে কোথায়? 100% এর পর একটা স্পেস, 10 ও এটার পর একটা আচ্ছা, পার্সেন্টেজেও কাজ করবে মনে হয় তাইলে। আমার ওই সময় এটা হয়নি, পার্সেন্টেজটা দেখি তো। হ্যাঁ হ্যাঁ, কাজ করবে কাজ করবে ভাই। সব মানে মোটামুটি ও হচ্ছে ক্যালকুলেট করতে পারে, ঠিক আছে সবগুলো। মানে এখানে ধরেন আপনি পার্সেন্টেজ এবং পিক্সেলের পরিমাপ আপনি বুঝতেছেন না, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার এটা 100% নেই, কিন্তু ডান পাশ থেকে একটু করে সরায় দেখছে, তখন হচ্ছে যে আপনি কি করতে পারবেন, ওই পিক্সেলটা বলে দিতে পারবেন যে তুমি 100% নেই নাও, তার থেকে 100 পিক্সেল কমায় দাও, 100 পিক্সেল কমায় দাও।
তো ক্যালক কি করে, ওইটা ক্যালকুলেট করে 100 পিক্সেলকে কমায় রাখে দেয়, এখান থেকে 100 পিক্সেল সে ছেড়ে দেয়। আরো দারুণ একটা এক্সাম্পল আপনি সিএসএস এর এইখানে দেখতে পাবেন, আমি এখানে দেখছিলাম, দারুণ এই এক্সাম্পলটা ভালো। এই যে দেখেন, এখানে কি করতেছে, সে বলতেছে মানে দুই সাইড থেকে বরাবর 50 পিক্সেল করে ছেড়ে দেওয়ার জন্য সে এই জিনিসটা করতেছে, বলতেছে ক্রিয়েট এ ডিপ দ্যাট স্ট্রেচেস অ্যাক্রস দ্য উইন্ডো উইথ এ 50 পিক্সেল গ্যাপ বিটুইন বোথ সাইড, এই সাইডেও 50 পিক্সেল, এই সাইডে। তো বাম পাশেরটা সে পজিশন করে লেফটে দিছে 50 পিক্সেল, ডান পাশেরটা তো সে ক্যালকুলেট করে দিছে যে 100 পিক্সেল কমাই দিছে, কারণ লেফটে থেকে আপনার যখন ডিপটা সরে যাবে, মানে অ্যাবসলিউট যেহেতু করছেন, আলটিমেট 100% দিলে এটা কিন্তু স্ক্রিন বাইর হয়ে আরো 50 পিক্সেল ডানে চলে যাবে। তো সে কি করছে, তখন বলছে না তুমি 100 পিক্সেল ডানে তুমি যখন ডানে 50 পিক্সেল বাইরে হয়ে যাবা, সেই ডান থেকে 150 পিক্সেল কমাই দিলে বরাবর আসবে, আরো 50 পিক্সেল কমাই দিলে হচ্ছে 50 পিক্সেল খালি থাকবে, এই জন্য 100 পিক্সেল ইউজ করা হয়েছে আর কি, ঠিক আছে। তো তখন সে বাম পাশ থেকেও 50 পিক্সেল, ডান পাশ থেকেও 50 পিক্সেল হচ্ছে যে সে ছেড়ে দিছে। তো এইটা একটা ভালো এক্সাম্পল হতে পারে, আপনারা দেখে নিতে পারেন আর কি। তো ক্যালকুলেট করে আর কি বসানো যায়, সেটা পিক্সেলের সাথে পার্সেন্টেজের, ইএম এর সাথে পার্সেন্টেজের, ইএম এর সাথে পিক্সেলের, এরকম বিভিন্ন আপনার ইউনিট দিয়ে আপনি ক্যালকুলেট করতে পারবেন এটা দিয়ে। এই হচ্ছে আমাদের ক্যালকের কাজ। আমরা এবার মিন আর ম্যাক্স দেখতে পারি, ওটা একটা মজার জিনিস আসলে। ধরেন আপনি আপনার এখানে মিন ইউজ করলেন, মিন, হ্যাঁ উইথটাই তো মিন ইউজ করে, আমি দেখি দাঁড়ান, হ্যাঁ প্রথম ভ্যালু টু দুইটা, আচ্ছা। এভাবে আপনি বললেন আপনার উইথটা নিতে হবে, কিভাবে নিতে হবে, ধরেন আপনার এই যে হাইট তো 100 পিক্সেল আছে, আপনার এখানে আপনি কন্টেন্ট দিয়ে দিলেন, ধরেন লরেন কন্টেন্ট দিই, আমরা দেখি কন্টেন্টটা, মোটামুটি কন্টেন্টটা দেখা যাচ্ছে আমার এই ক্যালক অনুযায়ী যতটুকু ততটুকুতে, এটা নিয়ে আমাদের প্যারান। আমি চাচ্ছি এই যে আমার বক্সটা, আমি জানি না এটা স্ক্রিনের কত পার্সেন্ট আছে বা কত পার্সেন্টটাকে কত পিক্সেল আছে, লাইক আমি বলতে চাচ্ছি তুমি এটাকে মিনিমাম 100 পিক্সেল নাও, অথবা তুমি 50% নাও, ঠিক আছে। তো সে কোনটা নিবে আমরা দেখি, যেটার এখানে মেইন হচ্ছে যে 50% এবং 100 পিক্সেলের মধ্যে যে ছোট সে সেটাকে নেবে। 50% আর আপনি আসলে এটা দিয়ে কি করতেছেন জানেন, আপনি আসলে মাপতেছেন কোনটা বড় কোনটা ছোট মাপতেছেন, যে এভাবে আপনি 4-5টা প্যারামিটার ধরেন দিয়ে দিলেন, এরপরে আপনি দিলেন যে 10 REM, এবার দেখা যাবে তিনটার মধ্যে যেটা ছোট সে সেটা নিবে। চলেন দেখি, এই যে সবচেয়ে ছোটটা নিছে, ছোটটা কি ছিল আমরা একটু দেখি। ছোটটা ছিল যে হচ্ছে, আমরা যদি স্টাইলের মধ্যে যাই, হ্যাঁ, সে ক্যাচ করছে হচ্ছে আচ্ছা, এখান থেকেই তো নিচে আলটিমেটলি আমি 100 পিক্সেলটাকে এখান থেকে রিমুভ করে দিয়ে দেখি কি হয়, বা 10 র্যামকে আমি রিমুভ করে দেখি কোনো চেঞ্জ হচ্ছে কিনা, হচ্ছে। তার মানে হচ্ছে, ও না চেঞ্জ হচ্ছে না আসলে, ওকে এতটুকু গেল। তারপর 50% কে যদি আমি রিমুভ করে দিই এতটুকু, এখানে আমি আরেকটা কাজ করি একটু, তাহলে বেটার হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি আরেকটা বক্স নিয়ে নিই এখানে, বক্স টু, বক্স থ্রি, তিনটা বক্স নিলাম আমি এখানে টোটাল, বক্স থ্রি। আমি প্রথমে তিনটার হচ্ছে যে আপনার বক্স টু, যেটা বক্স টু, প্রথম বক্সটাকে আমি 100 পিক্সেল দিই, 100 পিক্সেল দিই উইথ, আমি কন্টেন্ট গুলো রিমুভ করে দিই এখান থেকে। হাইট, এটারও হাইট একটা নিয়ে নিই আমি, হ্যাঁ, এবং ব্যাকগ্রাউন্ড কালার এটার একটু অন্য কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিই। আর আরেকটা বক্স আছে আমাদের, বক্স থ্রি, বক্স থ্রি, এবং সেটার হচ্ছে আমার হাইট 10 দিই, 100 পিক্সেল দিই, এবং সেটার আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিই ব্লু। ওকে, এখন আমি এটাকে বলি যে উইথ হচ্ছে ওই যে যেটা ধরলাম যে 10 REM, আর এটার উইথ দিব যে আমি 50%। তিনটা দেখেন, তিনটা সাইজে আসবে, একটা এতটুকুতে আসছে, একটা এই মাঝখানে অর্ধেক পর্যন্ত আসছে, একটা এতটুকুতে আসছে।
তাহলে বুঝতে পারছেন, তখন আমরা এবার যদি আমি এই তিনটা প্যারামিটারকেই ধরেন, প্রথম বক্সটাকে আমি বলতে চাচ্ছি, প্রথম বক্স তুমি সর্বনিম্ন যেটা হয় সেটা নাও, ওই যে তখন আমরা মিন ইউজ করলাম, ধরেন মিন ইউজ করলাম এবং ভিতরে বললাম যে 100 পিক্সেল, তারপরে 50%, তারপরে 10 RAM, এই তিনজনের মধ্যে যে ছোট তাকে নাও। তো আলটিমেটলি সে 100 পিক্সেলকে নিবে। ঠিক আছে, এখন যদি 1% দেন, ধরেন 1% দিলেন, তাহলে হচ্ছে 1% অনুযায়ী যতটুকু হয় সে ততটুকু নেবে। অথবা আপনি বলতে পারেন যে পিক্সেলকে কি আসলে আগেই লেখা যায়? না, ব্যাপারটা তেমন না, পিক্সেলকে যে কোনো জায়গায় লিখতে পারবেন, ধরেন এভাবে লিখলেন, মানে এগুলো ভ্যালুর পজিশন চেঞ্জ হইলেও কোনো সমস্যা নাই। ধরেন 100 পিক্সেল লিখলেন, তাইলেও সে 100 পিক্সেলই পাবে, অর্থাৎ সে ক্যালকুলেট করে সর্বনিম্নটা নিচ্ছে। তাহলে এই ঘটনার ঠিক উল্টা কাজটা করে ম্যাক্স। এবার হচ্ছে ম্যাক্সিমাম যেটা পাবে সেটা, তো ম্যাক্সিমাম আমরা দেখছিলাম 50%-এরটা বড়, তো পাইলে সেটা। এই জিনিসটা কি বুঝতে পারছেন ম্যাথ ফাংশনে, এই মিন ম্যাক্স জিনিসটা? আশা করি বুঝতে পারছেন। আর ক্যালক তো জানেন, ক্যালকুলেট করার জন্য ব্যবহার করা হয় আর কি, যোগ বিয়োগ, যোগও করা যায় বিয়োগও করা যাবে। ক্লিয়ার সবাই? ওকে, ম্যাথ ফাংশনটা যদি ক্লিয়ার হয়, ও কালার কিওয়ার্ড, আসলে কালার কিওয়ার্ডটা তেমন কিছু না, এগুলা আপনারা মোটামুটি মনে হয় অলরেডি ব্যবহার করে ফেলেছেন। তো ধরুন আমাদের প্রথম বক্সটা যেটা আছে সেটা আমি একদম 100% মিথ্যা, আমি হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার এখন রেড দিয়ে রাখছি, হ্যাঁ। তো এটার কালার কিওয়ার্ড হচ্ছে এইখানে ট্রান্সপারেন্ট নামে একটা কিওয়ার্ড আছে, এটা ইউজ করা যায়। তারপরে হচ্ছে ধরেন আরো একটা আছে, ধরেন এখানে কালার দিলেন, আপনি কালার দিলেন হচ্ছে রেড, হ্যাঁ। তো এখানে হচ্ছে ট্রান্সপারেন্ট দিলে কি হয়, ট্রান্সপারেন্ট দিলে আপনি জানেন যে এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এটা বোঝার জন্য আমরা একটা কাজ করতে পারি, ধরেন এই বক্স ওয়ানের একটা বাবা নিয়ে নিই, সেকশন নিয়ে নিই, এই সেকশনের ভেতরে বক্স ওয়ানকে দিয়ে দিই, আর এই সেকশনটাকে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, সেটা হচ্ছে ধরেন ব্লু। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার ধরেন ব্লু দেই আগে, গ্রিন দিই, গ্রিন দিই। যদি আমি দেখি তাহলে আচ্ছা, এটা কোনো হাইট দেইনি, সরি, হাইট দিছি। ও, এটা উইড দিতে হবে, নাইলে আমি তো পুরো জায়গায় নিয়ে নিচ্ছি আসলে। তো 100 পিক্সেল একটা উইড দিই। তো দেখেন 100 পিক্সেলে অতটুকু। আচ্ছা, এই বেচারার চারপাশে একটা প্যাডিং দিই, নাইলে দেখতে বাজে দেখা যাচ্ছে। ওকে, তো এই ধরেন এই বক্সটা হচ্ছে আমার গ্রিন কালার, এই ব্যাকগ্রাউন্ড কালার পাচ্ছে সুন্দরভাবে। এখন আমি যদি এখানে ট্রান্সপারেন্ট ইউজ করি, তাহলে হচ্ছে যে সে তার পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটাকে দেখাবে। তো তার পেছনে হচ্ছে ব্লু ব্যাকগ্রাউন্ড, তো সেটা সে দেখাবে আর কি। আলটিমেটলি এই বক্সটা আমরা দেখতে পাবো না, আমরা একটু ছোট্ট কিছু একটা লিখে দিই, তো এটা তখন বুঝতে পারবো আমরা। এই যে দেখেন লেখাটার মতো, তো লেখাটার কালার ছিল রেড। এই জায়গায় ট্রান্সপারেন্ট ছাড়া আরেকটা জিনিস আছে যেটা আমরা বলতে পারি হচ্ছে কারেন্ট কালার। এটা দিলে কি হয় জানেন? কারেন্ট কালার বলতে, যদি এই বক্সের কোনো কালার ডিক্লেয়ার করা থাকে আর কি, তাহলে ওই কালারটাই ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে সেট হয়ে যায়। দেখেন এই যে ওই কালারটাই ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে সেট হয়ে যায় কারেন্ট কালার দিলে। আচ্ছা, যদি কালার ডিক্লেয়ার না থাকে কি হয় দেখি তো আমরা একটু, তাহলে ব্ল্যাক হয়ে যায়, কারণ সাধারণত ডিফল্ট কালার ব্ল্যাক থাকে আর কি নর্মালি, তো ওটা হয়ে যায় আর কি। আশা করি এইটা বুঝছেন। আর ইনহেরিট একটা আছে, ইনহেরিট দিলে কি হয় আমরা একটু দেখি। ইনহেরিট, হ্যাঁ, ইনহেরিট দিলে হচ্ছে সে তার মানে প্রিভিয়াস যে ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল প্যারেন্ট এলিমেন্টে, ওটাই মেবি নিয়ে নেয় আর কি। এটা আপনারা একটু রিসার্চ করে দেখবেন ইনহেরিটে কোন ধরনের পরিবর্তন হয় আর কি। আশা করি বুঝতে পারছেন, এটা ক্লিয়ার সবাই? তো এটাকে বলা হয় কালার কিওয়ার্ড আর কি এগুলো। এবার মজার একটা জিনিস, গ্রেডিয়েন্ট আর কি। হ্যাঁ, গ্রেডিয়েন্ট তিন ধরনের আছে, আমরা এখান থেকে একটু বের করি গ্রেডিয়েন্টকে। জিনিস এই যে অনেক অনেক ধরনের গ্রেডিয়েন্ট আছে, লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট, কোনিক গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্ট কি? গ্রেডিয়েন্ট হচ্ছে আসলে একটা দুইটা কালার বা তিনটা কালারের মধ্যে এক ধরনের, এখানে যেটা বললো স্মুথ একটা ট্রানজিশন দেখানোর জন্য, তো দুইটা তিনটা কালারকে একটু ম্যাচ আপ করানোটা হচ্ছে গ্রেডিয়েন্ট। ঠিক আছে, তো আমরা একটু দেখি গ্রেডিয়েন্ট গুলো কিরকম হতে পারে বা কিভাবে দেয়া যেতে পারে। গ্রেডিয়েন্ট আপনারা নর্মালি হচ্ছে যে
একটু রিসার্চ করবেন কিছুটা, বাট গ্রেডিয়েন্ট আমরা জেনারেটর দিয়ে পরবর্তীতে কাজ করে ফেলবো নর্মালি। তা আমরা এই যে সেকশনের যে ব্যাকগ্রাউন্ড, সেখানেই আমরা একটু ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে গ্রেডিয়েন্ট ইউজ করার ট্রাই করি। এটা একটা প্যারামিটার, এটা একটা ভ্যালু আকারে ইউজ হয় আর কি। তো লিনিয়ার গ্রেডিয়েন্ট আকারে ইউজ করব। ব্যাকগ্রাউন্ড কালার লিনিয়ার 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 আসতেছে না কেন? এই সাজেশন দেয় না কেন? ভাই সাজেশন আপনার দিবে না, আচ্ছা আপনি সরি নিজে সরি সরি, আমি কালারের মধ্যে ইউজ ব্যাকগ্রাউন্ড করতেছি। লিখতে হবে only। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড লিখতে হবে অথবা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখতে হবে, কারণ গ্রেডিয়েন্ট যে জিনিসগুলো ব্যবহার করা হয় এগুলো আসলে ইমেজ আকারে জেনারেট হয়। তো শুধু ব্যাকগ্রাউন্ড লিখলে ওখানে আপনি লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন। এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট। এখন আপনি তিনটা কালারকে কম্বিনেট করতে চাচ্ছেন বা কম্বিনেশন করতে চাচ্ছেন আর কি তিনটা কালারের। তো আচ্ছা, প্যাডিং দিলেও মনে হয় হাইট দেখায় না, ওটা বুঝবো না। তো তিনটা কালার আমি দিয়ে দিই, ধরেন রেড, গ্রিন, ব্লু। রেড, গ্রিন, ব্লু, তিনটা কালার আমি কমা দিয়ে দিয়ে বসাই দিলাম যে এই তিনটা কালারের মধ্যে তুমি গ্রেডিয়েন্ট ডিক্লেয়ার করো। ঠিক আছে, এই যে দেখেন তিনটা কালার উপর নিচে আসবে, ডিফল্ট তাদের ডিরেকশন হচ্ছে উপর নিচে। এই বক্সটাকে আমি আপাতত না রাখলে বোধ হয়, হ্যাঁ ডিফল্ট হচ্ছে ওদের উপর নিচে। তো এই জিনিসটাকে আবার চেঞ্জ করা যায়, আমি প্রথমে হচ্ছে তাদের ডিরেকশন বলে দিতে পারবো টু রাইট। রাইটের পরে কি কমা দিতে হয় নাকি দেখি তো একটু। হ্যাঁ রাইট। তো রাইট যখন দিব তখন বাম থেকে ডানে যাবে। যদি আমি লেফট দেই তাহলে কি হয় একটু দেখুন, বাম থেকে ডানে আসার কথা, বাম পাশে রেডটা হয়ে যাবে মাঝখানেটা। এরপর হচ্ছে উপর নিচে যেটা দিলাম নর্মালি যেটা থাকে যে উপর থেকে নিচে, তো এটাকে আমি চাইলে ডাউন থেকে দিতে পারি বোধ হয়। ডাউনে রেডটা থাকবে না, ডাউন না, এটা এটা কি থাকে, বটম না? হ্যাঁ বটম থাকে আর কি। এটা কাজ করতেছে না কেন মাহাদি? বটম থেকে শুরু হওয়ার কথা না রেডটা? ভাইয়া কোডটা একটু দেখি। ভাই করে মনে হয় টু টপ দিতে হবে, আপনি বটম দিয়ে ফেলছেন। ও আচ্ছা, টু। উল্টা টু বটমটা ভাই ডিফল্ট থাকে। ও ডিফল্টটা হচ্ছে টু বটম, সরি। জি ভাই। তো And then end. End. হ্যাঁ বুঝি নাই। End then end. END. ও এন্ড, টু টপ দিলে হয়ে যায়, এন্ড দিতে হয় না তো মনে হয়। Oh, okay. এন্ড দিলে কাজ করবে না? কাজ করবে না। And, এই যে দেখেন কাজ করবে। ওটাই, টপই দিতে হবে, টু টপ। মানে ডিফল্ট থাকে যে হচ্ছে বটমের দিকে, মানে টপ টু বটম। আর টু টপ দিলে হচ্ছে বটম টু টপে যায়। এটা এছাড়াও ধরেন আপনি বলে দিতে পারবেন মনে হয় পার্সেন্টেজ দিয়ে যে 10% থাকুক, না এরকমই তো মনে হয় স্পেস দিয়ে পার্সেন্টেজ দেওয়া যায় না? হ্যাঁ ভাই, পার্সেন্টেজ দেওয়া যায়, ডিগ্রি দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু। এটাকে স্পেস দিয়ে দিতে হয় না মাহাদি? হ্যাঁ। না এটা কাজ করছে না, স্পেস দিয়ে না কোনটা মনে হয়। কোনটা? এই যে পার্সেন্টেজটা যখন ইউজ করবো আমি, রেড 1% এরকম ভাবে না ব্যাপারটা। কিভাবে একসাথে লাগানো নাকি কমা দিই? আচ্ছা এটা একটু দেখি, এখানে আছে। একটু দেখেন, আমার মুখস্থ নেই। এখানে আছে, আমরা চাইলে পিক্সেল পার্সেন্টেজ আমরা ইয়া করে দিতে পারি। এই যে এই যে 160 ডিগ্রি অ্যাঙ্গেল, ও অ্যাঙ্গেলও দেয়া যায়, মানে কত ডিগ্রি অ্যাঙ্গেল থেকে হবে আর কি। ওইটা আলাদা আলাদা কালারেরও তো পার্সেন্টেজ দিতে পারার কথা। আলাদা 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 আলাদা, এইটা টু রাইট আর জিবি এত, না না আলাদা আলাদা যায় না মনে হয়। আচ্ছা যায়, এই যে 10% এখানে তো দিল, গ্রিন 20%। আচ্ছা, ও আরেকটা জিনিস দেখেন, রিপিটিং যেটা, রিপিটিংটা হচ্ছে কি, একই জিনিস যত পার্সেন্ট দেয়া হবে সেটার উপর ভিত্তি করে সে রিপিট করবে জাস্ট। রিপিটিংটা আমরা জাস্ট এখান থেকে কপি করে একটু বসাই দিই, সরি এটার জন্য। এগুলো অনেকগুলো জিনিস আপনি অ্যানালাইসিস করে দেখতে পারেন। রিপিটিং, দেখেন তো কেমন আসে। এই যে রিপিট হবে আর কি, বারবার এতটুকু শেষ হওয়ার পরে সে রিপিট হবে। সেখানে বলতেছে প্রথমে রেড দাও, তারপরে ইয়েলো 10% দাও, গ্রিন 20% দাও। আচ্ছা আমার এখানে মনে হয় কাজ করে নাই এর আগেরটা, বিকজ আমি লাস্টেরটাতে কিছু দেই নাই, এর জন্য হইতে পারে। আচ্ছা রেড 10% দেই,
আর লাস্টেরটা হচ্ছে আমি 20%। তাহলে কি কাজ করবে কি না? হ্যাঁ, কাজ করছে এবার কিন্তু। ঠিক আছে, ওই লাস্টেরটাতে মাস্ট দিতে হবে, নাইলে কিন্তু পার্সেন্টেজ ধরবে না। বুঝতে পারছো মাহাদি? ভাই লাস্ট হ্যাঁ, রেটটা বাদ দেন, রেটটা হুম, 90% বা 80% করে দেন তো। মানে ফুল হাইট করে দিলে না না, 10 না, 10 এর জায়গায় একটু বেশি দেন, 50 দেন, 60 আগে দেন। 50 আগে। ও, তাহলে কাজ করতে, আচ্ছা 10 কাজ মনে হয় তখনও বরাবর করতেছে, ডিফল্ট। কিন্তু গ্রেডিয়েন্ট আমরা তো বেশি স্মুথলি বুঝতে পারতেছিলাম না, এই আর কি। ও আচ্ছা আচ্ছা, তার মানে প্রতিটা আলাদা আলাদাও কাজ করবে তার আর ইয়া আপনি তো অনুযায়ী। প্রবাবলি সম্ভবত এমন ভাবে পার্সেন্টেজ দিয়ে দিচ্ছেন যে ওইটাই পাইছে তেইশে কাছাকাছি পাইছে আর কি, সেম টু সেম পাইছে আর কি। 10%। ওকে, আশা করি লিনিয়ার গ্রেডিয়েন্ট আপনারা বুঝতে পারছেন। আর ডিগ্রি চাইলে দেখা দিতে পারেন, ডিগ্রিটা লাগে অ্যাকচুয়ালি। আহ ধরেন 180 ডিগ্রি যদি আমি ইউজ করি। আচ্ছা, ডিফল্ট কি 180 থাকে না নাকি? না, এখানে এখানে ভাই রেডি এখানে না, গেলে এখানে না, মনে হয় এখানে না, আগে দিতে শুরুতে হয় দেয়া আগে। যায়, শুরুতে হ্যাঁ হ্যাঁ, দেয়া যায়। শুরুতে শুরুতে। কিন্তু ডিফল্টটা কি আচ্ছা, আমি 180 একশো থাকে ডিগ্রি কিনা? দিই। ভাই ডিগ্রি একবার শুরুতে দেওয়া যায়, তো ডিগ্রি থেকে শুরু হয়। হ্যাঁ, ডিগ্রি থেকে শুরু, মানে অ্যাঙ্গেলটা লিনিয়ার গ্রেডিয়েন্টে শুরু থেকেই এই ডিগ্রি মাহাদি দিতে ভাই, হয়। ডিফল্ট কত ডিগ্রি থাকে জানা আছে? মনে হয় 90, 180 নাকি 90 180 থাকবে। অথবা 90, আই এম নট শিওর। আচ্ছা যাক, সমস্যা নেই। যেটা হোক এটা সমান্তরাল বরাবর কাজ করে। আচ্ছা, আচ্ছা হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। ঠিক ওকে, আছে। আর নরমালি লাগবে 45 ডিগ্রি আর কি, সবার জন্য যেটা প্রবলেম হবে 45টা লাগবে। 45 ডিগ্রি দিয়ে দেখি আমরা কি আসে। এই যে এরকম দেখাবে আর কি, কোনাকুনি হয়ে যাবে আর কি। 45 ডিগ্রি একটা অ্যাঙ্গেল তৈরি করবে, এটাই আর কি। এই যে এই ধরনের একটা অ্যাঙ্গেল তৈরি করবে। এবারে 90 ডিগ্রি, ও তার মানে হচ্ছে ওটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি হচ্ছে সবচেয়ে সলিড হয়ে যাবে দেখবেন। 90 ডিগ্রিও না, 180 ডিগ্রি ঠিক আছে ওটা মেবি। 90 ডিগ্রি মনে হয় সলিড হয়ে যাবে একদম, 90 খাড়া ডিগ্রি লাইন, কিছু হবে না। মানে নর্মাল হয়ে যাবে আর কি। হুম। মানে নর্মাল একটা লাইন হয়ে যাবে। 180 ডিগ্রিও মনে হয় সেম হয়ে যাবে দেখবে। দেখো তো। ও না, ভাই তখন একদম ডিফল্টটাই উল্টাই একটু যাবে। আসি, ডিফল্টটাই একটু একশো আসি। আশি ডিগ্রি দিলে হচ্ছে যে আপনার ইয়া হয়ে যাবে, উল্টায় যাবে। ডিফল্টটা ক্লিয়ার হয়ে গেছে, থ্যাংক ইউ। ওকে, মানে ডিগ্রি দিয়ে আপনি চাইলে রাইট লেফট এটাকে ডিফাইন করতে পারবেন। মানে আপনি যে ডিরেকশন ডিফাইন করতেছেন ওটা ডিগ্রি দিয়েও করতে পারবেন। আর একটু অ্যাকুরেটলি, যেমন 180 দিলে উপর নিচে হয়ে যাচ্ছে, মানে ডিরেকশন টপ টু বটম, বটম টু টপ হয়ে যাচ্ছে। আর বটম টু টপ ওই যে 180 ডাবল দিলে বটম টু টপ হয়ে যাবে গা। তারপরে হচ্ছে আপনি যদি আহ, ওই যে কোনাকুনি দিতে চান বা ওই ধরনের স্টাইল করতে গেলে তখন হচ্ছে 45 ডিগ্রি, 30 ডিগ্রি, যে কোনো ডিগ্রি ব্যবহার করতে পারবেন। আশা করি লিনিয়ার গ্রেডিয়েন্টটা বুঝছেন। সবাই কি বুঝছেন? বুঝার কথা, আর একটু রিসার্চ করে দেখবেন, এই পেজ গুলাতে আসবেন। আসলে রেডিয়াল গ্রেডিয়েন্টটা দেখি, রেডিয়ালটা আসলে মাঝখান থেকে শুরু হয় মনে হয়। জিনিসটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট সেন্টার থেকে শুরু হয় আর কি। তো সেম আমরা রেডিয়াল গ্রেডিয়েন্টের এইটা একটু নিয়ে আসি কষ্ট করে। ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে ইউজ করছে, বসাই দেই বোঝার জন্য। দেখেন, তো এটা মাঝখান থেকে শুরু হবে, মাঝখানে থাকবে রেড, তারপর ইয়েলো, তারপর গ্রিন, এরকম হওয়ার কথা আর কি। যেটা আমরা দেখবো এই যে মাঝখানে রেড, তারপর ইয়েলো, তারপর গ্রিন। এখন এটার মধ্যে আর কি কি প্যারামিটার বা কি ইউজ করা যায় বলছে, রেডিয়াল গ্রেডিয়েন্ট ডিফারেন্টলি স্পেসড কালার দেওয়া যায়। যেমন রেড 5% দিলাম, ওই যে যেই যেই আমাদের যে রেড এর জন্য আমি কত পার্সেন্ট দিতে চাই, ধরেন 5%, এটা দিলাম ধরেন 10%, আর এটা নাইবা দিলাম, দেখি কি আছে। এই যে দেখেন 5% নিচে, এটা 10% নিচে, বাকিটা ইয়াকে দিয়ে দিচ্ছে, গ্রিনকে দিয়ে দিচ্ছে। এই আর কি মোটামুটি আমাদের রেডিয়াল গ্রেডিয়েন্টের ব্যাপারটা। আরো আছে, আরো কিছু জিনিস আছে। এটা হচ্ছে যে আপনার রেডিয়াল গ্রেডিয়েন্ট, ও ডিরেকশনটা সার্কুলার হবে, শেপটাকে আপনি আলাদা ডিক্লেয়ার করে দিতে পারবেন। সার্কেল দিলে কি হয় আমরা একটু দেখি। সার্কেল ছাড়া কি আর কোনো প্যারামিটার আছে এদের? এই যে ও একদম ক্লিন সার্কেল দেখাবে তাইলে মাঝখানে প্রথমটা, না? ভাই বাংলাদেশের পতাকা কেন না ভাই? তাহলে হচ্ছে ইয়েটা কাটিয়ে দিলেই হলো, ইয়েলোটা কাটিয়ে দিলেই হলো, ইয়েলোটা কাটিয়ে দিই। তাহলে এটাকে ছোট করতে হবে না? তাহলে হচ্ছে এটা হচ্ছে, ভাই কমা দিয়ে গ্রিন দেন তার একটা, ডাবল গ্রিন আর কি, আচ্ছা ডাবল, যদি হয়।
কাছাকাছি কাছাকাছি আসছে। মোটামুটি আসছে। স্বাধীনতা ক্যাম্পের মতো করে ডিজাইন করে দেন ভাই। আচ্ছা, এটাকে 20% দিই, তাইলে মনে হয় হবে। হ্যাঁ, হয়েছে হয়েছে মোটামুটি একটা ভাই রিজনেবল জায়গা। বাংলাদেশের মানচিত্র দিয়ে দেন মাঝখানে ভাই। এখন পারবো না। আচ্ছা, গেল। তো এখানে আরো অনেক কিছু আছে, ডিফারেন্ট বিভিন্ন সাইজ, ক্লোজেস্ট সাইজ, তারপরে ফার্দেস্ট সাইজ। সাইজ মানে দূরেরটা কাছেরটা, এটা একটু কষ্ট করে আপনারা ট্রাই করবেন আর কি, দেখবেন। আর রিপিটিংটা ওই যে একটা পর একটা স্টেপ হয়ে অনেকগুলো চলে আসবে আর কি। এরপর হচ্ছে কোনিক গ্রেডিয়েন্ট, যেটা কোনাকুনি বা অ্যাঙ্গেল তৈরি করে শুরু হবে আর কি। কোনিক গ্রেডিয়েন্টও সেম, আমরা এটা একটু কপি করে বসাই দিই। তো এটা মাঝখানটাকে কোনা ধরেই সে বসাতে থাকবে আর কি, কোন গ্রেডিয়েন্টটা মাঝখানটাকে পয়েন্টটাকে, এটা সেন্টার পয়েন্ট থেকে সে কোনাকুনি চলতে থাকবে এভাবে গোল হয়ে। কিন্তু লাস্ট পয়েন্টটা মিশে না কেন ভাই, এই ও, জিনিসটা? লাস্ট পয়েন্টটা মিশবে না আর কি, কোনিক বোঝানোর জন্য সে ওই জায়গায়, নাইলে তো রেডিয়ালের মতো হয়ে যাবে জিনিসটা। ও ও, আচ্ছা। রেডিয়াল তো ওইরকম অনেকটা, তাই না? এই হচ্ছে ভাই কোনিকের যে প্রশ্ন কাহিনী। হ্যাঁ, করলেন মিশে না কেন, সে সিএসএস যে বানাইছে তারে গিয়ে প্রশ্ন করেন ভাই, আমরা কেমনে বলবো বলেন। না ঠিক আছে, সমস্যা নেই। এই যে এরকম একটা সুন্দর ডিস্ক বানানো যায় কোনিক গ্রেডিয়েন্ট দিয়ে, বর্ডার রেডিয়াস ইউজ করে। আমরা একটু বসাই দেখি, সুন্দর লাগবে আশা করি। আমারটা কাজ করবে না, প্যাডিং দেয় আমারটা। আচ্ছা, এরকম ফিক্সড কিছু জিনিস দেওয়া যায়, রেড 0 ডিগ্রি। আচ্ছা, এটাতে দেখেন প্রত্যেকটার আলাদা আলাদা ডিগ্রি সেট করে দিয়ে কাজ করছে। এজন্য একদম আলাদা আলাদা করে আমরা কিন্তু বিভিন্ন কালার দিতে পারতেছি, যেখানের মধ্যে কোনো মিশে যাওয়ার যে ফ্যাক্টরটা সেটা বোঝা যাচ্ছে না এখানে। এই যে দেখেন, অনেক সময় বড় গ্রেডিয়েন্ট আপনারা ওই বিভিন্ন জায়গা থেকে যখন কপি করে আনবেন, তখন এরকম নিচে নিচে সাজে যাবে গা প্রিটিয়ার এর কারণে। তো এটা রেড হচ্ছে 0 ডিগ্রি, রেড আবার 90 ডিগ্রি পর্যন্ত সে ওখানে গিয়ে থামবে। তাহলে আসেন দেখেন, আমরা দেখি তো। তো যে 0 ডিগ্রি থেকে এখান থেকে শুরু করে সে হচ্ছে এই যে এই লাইন থেকে শুরু করে 90 ডিগ্রিতে এসে থামছে। আবার ইয়েলো হচ্ছে 90 থেকে শুরু করে 180-তে থামবে মনে হয় নাকি, 90 থেকে 180, 180 থেকে 270, 270, মানে গ্রিন হচ্ছে 270 থেকে শুরু করে, 180 থেকে শুরু করে 270, আর ব্লু বাকিটা 270 থেকে শুরু হবে আর কি। শুরু হয়ে লাস্ট পর্যন্ত যা পাবে ওখানে যাবে আর কি। মোট 360 ডিগ্রির মধ্যে সে আবর্তিত হবে আর কি। এটা একটু বুঝলেই হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি গ্রেডিয়েন্টের ব্যাপারটা বুঝতে পারছেন। জি ও, স্যার। সার্কেল আমি দিই নাই রেজল্ট ভাই, আমি সার্কেল দিই নাই, কারণ আমাকে প্যাডিং ছিল তো, আমি সার্কেল বলি নাই আর কি। হ্যাঁ সবার হ্যাঁ, এইচডব্লিউ। শরীফ ভাই, হ্যাঁ, কোনিক দিয়ে আসলে পাই চার্ট বা এরকম কিছু আপনি চাইলে মেক করতে পারবেন। ভাই সবার এইচডব্লিউ দেন, পজিশন টজিশন সবকিছু দিয়ে স্বাধীনতা ক্যাম্পের লোগো বানাইতে এইচটিএমএল হ্যাঁ, সিএসএস। সমস্যা নেই। আছে যে এটা গেল। বক্স শেডো নিয়ে একটু আমি কথা বলি। আর আধা ঘন্টা আছে ক্লাস, তাড়াতাড়ি। বক্স শেডো কি আসলে আপনাদের আগে দেখানো হয়েছিল মনে হয়, এটা কি দেখানো লাগবে? হ্যাঁ ভাই দেখানো লাগবে ভাই, দেখাই দেন। বক্সের প্যারা আছে ভাই, অনেকে বোঝে না লাভে বেড়ে সব দেখালেন। ভাই। না, বক্স আসছিল, শেডোটা আগে না, না, হয়েছে একটা আসলে। ভাই বক্স আসছিল শেডোটা অ্যাকচুয়ালি। আপনাদের কোনো একটা ক্লাসে হয়ে যাক। আমরা একটু রাইটিং মুডটা একটু দেখে নিই। রাইটিং মুডটা কি, জাস্ট এখান থেকেই আমি দেখাই নিই। রাইটিং মুডটা হচ্ছে যে আপনার টেক্সটের পজিশনিংটা আমরা ইয়ে করার জন্য। হয়ে গেল রাইটিং মুডটা এখানে, ডেজিগনেশন বাটন। ভাই সার্চ দেন উপরে, অথবা কন্ট্রোল এফ। ওকে, আপনাদেরকে একটু রাইটিং নোট জিনিসটা হচ্ছে কিসের জন্য, ওই মাঝে মাঝে থাকে না আমাদের ভার্টিক্যাল কিছু লেখা উপর থেকে নিচ পর্যন্ত, এই যে উপর থেকে নিচ পর্যন্ত এ ধরনের কিছু লেখা মাঝে মাঝে ওয়েবসাইটে বামে ডানে দেখতে পাবেন, যদিও এগুলো রোটেট করেও পারা যায় জিনিসটা বসানো। তো রাইটিং মুড দিয়েও পারবেন আর কি। যে কোনো টেক্সট আপনি যদি বলে দেন যে রাইটিং মুড হরিজন্টাল টপ বটম, যখন আপনি বলবেন হরিজন্টাল টপ বটম, না এটা টি বি তো টপ বটম, তারপরে হচ্ছে ভার্টিক্যালি হচ্ছে রাইট লেফট। আপনি ভার্টিক্যাল রাইট লেফট যখন দিবেন হচ্ছে সে রাইট আর লেফট হয়ে যাবে। টি টেস্ট 2 আমরা একটু দেখি তো।
এখানে টেক্সট 1 টেক্সট 2 এই যে এই ট্যাগটা সাম টেক্সট উইথ রাইটিং মোড ভার্টিক্যাল রাইট লেফট। তো এটা হচ্ছে সেই টেক্সটটা ভার্টিক্যাল রাইট লেফট সাইডে বসবে এবং রাইট নিচের দিকে চলে যাবে আর কি, রাইট লেফট রাইট অ্যালাইন মনে হয় এই জিনিসটা না, আর এল আর দিয়ে দেখি তো কি হয়। না, এটা কোনো পরিবর্তন হচ্ছে না, ওই আর এল যেটা হচ্ছে সেটা হচ্ছে লেফট সাইডেই থাকবে সে, লেফট সাইডেই থাকবে সে মোটামুটি। এবং উপর থেকে নিচের দিকে হচ্ছে যে টেক্সটটা সে দেখাবে, উপর থেকে নিচের দিকে দেখাবে। ওকে, হরিজন্টাল টপ বটম যেটা হলো এই যে ভাই, আমাদের এটা নর্মাল যে ঠিকই রাইটিং, আছে, আপনার হ্যাঁ কথা ডিফল্ট ঠিকই আছে। রাইটিং মোডটা আর কি, এটা বুঝলেন? ভার্টিক্যাল তো হ্যাঁ হ্যাঁ ভার্টিক্যালে উল্টা হয়ে গেছে আর কি, হ্যাঁ ভার্টিক্যালে রাইট থেকে লেফটই। হ্যাঁ মানে উপর থেকে ভার্টিক্যালের নিচে জায়গায় আর কি। হরিজন্টাল দিয়ে দেন ভাই, ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই জায়গায় যদি হরিজন্টাল দেই, horizontal, তখন তো টেক্সট টু লেখাটা হচ্ছে যে ভাই কি উল্টো, হয়েছে? হ্যাঁ ওটা ওটা উপরে ঠিক হয়ে গেছে, এই যে ওটা নর্মাল হয়ে গেছে আর কি। হরিজন্টাল রাইট রাইট লেফট তো আমাদের ধরেন যে এটা ডিফল্ট। তো এই মানে জিনিসটা আসলে যেটা দেখানোর জন্য মূলত আমি আপনাদেরকে এটা লিখছি, সেটা হচ্ছে যে মাঝে মাঝে আমাদের কিছু টেক্সট আছে যেটা বামে বা ডানে এরকম উপর নিচে দেখাতে হয়, স্পেসও ক্রিয়েট করা লাগে বা এরকম থাকে ডিজাইন এর ক্ষেত্রে। সেটার জন্য আমরা রাইটিং মুড দিয়ে চাইলে জিনিসটা করতে পারি, ঠিক আছে। বাট আমরা অন্যান্য জিনিস যেমন ধরেন রোটেট করেও করে ফেলতে পারি, আমরা চাইলে ট্রান্সলেট রোটেট করে দিয়ে জিনিসটাকে 90 ডিগ্রি করে এরকম সোজা বানায় ফেলতে পারি। তখন উপর নিচে এমনি অমনি যেমনি ইচ্ছে আপনি কিন্তু সেটাকে ম্যানিপুলেট করতে পারবেন। আচ্ছা, এই যে জিনিসটা আসলে সময় আসলে তেমন নাই, তারপরে আমি এখন যে জিনিসটা বলবো সেটা হচ্ছে ট্রানজিশন। আমাদের ট্রানজিশনটা কেমন হইতে পারে চলেন আমরা একটু দেখি। আমি হচ্ছে সেকশনটা নিলাম, তো সেকশনটার একটা স্টাইল দেই, হাইট দেই 100 পিক্সেল, আর উইথ দেই হচ্ছে আপনার 100 পিক্সেল, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার দেই ধরেন রেড, এটা গেল এটা। তো আমার মোটামুটি বক্সটা যেভাবে দেখা যাবে কোনা দিয়ে দেখা যাচ্ছে, তো আমি একটু সরাই দিই তাকে, মার্জিন লেফট, মার্জিন উপর নিচ থেকে 10 পিক্সেল একটু সরাই যাতে মাঝখানে দেখা যাবে। ওকে, হয়েল। এখন ধরেন আমি এই সেকশনটাকে হোভার যখন করব, তখন আমি চাচ্ছি এটার উইডথটা 200 পিক্সেল হয়ে যাবে, হাইটটা 200 পিক্সেল হয়ে যাবে। তো আমি যাই, আমি এটাকে হোভার করি, এই যে 200 পিক্সেল হয়ে গেল, লাভ দিয়ে হয়ে যাচ্ছে, কোনো স্মুথনেস নেই, কোনো দেখতে সুন্দর লাগছে না। তো তখন আমরা যে জিনিসটা ইউজ করতে পারি, এই যে পরিবর্তনটা আমার হোভার বা একটা স্টেটের ভিত্তিতে আমার যে পরিবর্তনটা, এই পরিবর্তনটাকে আমরা তখন একটা স্মুথ বা একটা এলিগেন্ট ওয়েতে দেখাতে পারি। তখন আমরা ইউজ করি যে এই ট্রানজিশন প্রপার্টিটা। এটা কোথায় ইউজ করতে হবে? যাকে আমরা হোভার করেছি তার মূল যে জায়গা সেখানে আমরা ইউজ করতে পারি। দুই জায়গায় আমরা ইউজ করে দেখবো কোথায় বেটার কাজ করে, কোথায় কাজ করে সেটা দেখতে আমরা। প্রথম হচ্ছে আমি সেই সেকশনে আমি এখন একটা ট্রানজিশন ইউজ করতে চাচ্ছি। আমি চাচ্ছি এটা যে উইথটা আছে সেই উইথটা ট্রানজিশন হওয়ার সময় সুন্দরভাবে ট্রানজিশন হবে আর কি। তো ট্রানজিশন আমি উইথটাতে দিতে চাচ্ছি, উইথ। তো শুধু উইথটাতে ট্রানজিশন দিলে কি কাজ করবে? করবে না, সে আগের মতোই আছে। ট্রানজিশনের আরো কিছু কাজ আছে, তাইলে ট্রানজিশন আমি চাচ্ছি যে যখন ট্রানজিশন ডিউরেশন মানে কতক্ষণ ধরে সে উইথটা দেখাবে, তো ট্রানজিশন আমি ডিউরেশন দিতে চাচ্ছি, ধরেন 1 সেকেন্ড ধরে আমার এটা ডিউরেশনটা দেখাবে। তাহলে আমি দেখি তো 1 সেকেন্ড ধরে আমার ট্রানজিশন হচ্ছে কিনা। দেখেন উইথটা কিন্তু সে একটু টাইম নিচ্ছে, বুঝতে পারছেন? এই যে দেখেন হাইটটা জুম করে দিয়ে দিচ্ছে কিন্তু উইথটা সে 1 সেকেন্ড সময় নিয়ে দেখাচ্ছে, মানে টোটাল 1 সেকেন্ড লাগাচ্ছে উইথটা দেখানোর জন্য। এখানে যদি আমি 5 সেকেন্ড দিই, তাইলে দেখেন সে আস্তে করে 5 সেকেন্ড পর্যন্ত সময় নিবে এটা দেখানোর জন্য। এরপর আসেন ট্রানজিশন ডিউরেশন ছাড়াও আরেকটা জিনিস আছে, ট্রানজিশন প্রপার্টি, সরি ট্রানজিশন প্রপার্টি তো প্রথমটা দিয়ে দিছি মনে হয় আমি, না? ট্রানজিশন ডিউরেশন গেল, টাইমিং ফাংশন এখানে হচ্ছে আমার ডিলে, না বিহেভিয়ারটা ইনহেরিট করার দরকার নেই, এটাকে আলাদা করে জানার আমাদের দরকার নেই। ট্রানজিশন বিহেভিয়ার নর্মাল যেটা থাকে সেটাই থাকুক।
ট্রানজিশন ডিউরেশন, তারপরে কি কি আছে মাহাদি, মনে আছে সবগুলা? ভাই ইজ ইন আউট। ইন আউট লিনিয়ার ওই জিনিসগুলো হ্যাঁ কোথায় ভাই? হ্যাঁ ওটা টাইম ওটা টাইমিং ফাংশন না? হ্যাঁ, এটার মধ্যে আপনি দিতে পারেন ওই যে ইয়েস আচ্ছা হ্যাঁ, ইজ দিতে পারি। ইজ দিলে যেটা হবে আস্তে আস্তে হবে, মানে ইজ ওয়েতে একটা হবে, এটা 5 সেকেন্ডই নিবে। তারপরে হচ্ছে যদি দেই ইজ ইন, তাহলে হচ্ছে শুরুতে স্লোলি যাবে, কিন্তু পরে দিয়ে হচ্ছে যে খুব দ্রুত সে চলে যাবে, পরে দিয়ে স্পিড বেড়ে যাবে, এই যে দেখেন পরে দিয়ে স্পিড বেড়ে গেল। তারপরে ধরেন যে যদি আমি দেই ইজ আউট, তাহলে হচ্ছে প্রথমে কুইকলি যাবে কিন্তু পরে স্লো হয়ে যাবে, এই যে দেখেন প্রথমে কুইকলি যাবে পরে স্লো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে ধরেন যে আমি ইজ ইন আউট দুইটাই দিলাম, তাহলে হচ্ছে ওই পুরোটাই একটা নির্দিষ্ট স্লোনেস বজায় রেখে সে ইনও হবে আউটও হবে। এবং শুধু আমি উইথতে দিছিলাম, তো এখানে আমি চাইলে স্পেস দিয়ে আমি হাইটও লিখে দিতে পারি, তাহলে হচ্ছে দুই জায়গাতেই সে সেম কন্ডিশন পেয়ে যাবে, এই যে দেখেন পুরোটা স্লোলি সে বাড়বে, ঠিক আছে। এটা হচ্ছে ট্রানজিশনের কাজ। তো এটাকে শর্টকাটে লেখা যায় আসলে শুধু ট্রানজিশন প্রপার্টি দিয়ে আমরা বলে দিতে পারি অল, যা যা চেঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি, এই যে হোভারের মধ্যে উইথ হাইট দুইটাই চেঞ্জ করতেছি, এই দুইটাকেই আমি কি করতে চাই, মোটামুটি আমি 1 সেকেন্ড ধরে ট্রানজিশন করতে চাই ইজ ওয়েতে, ঠিক আছে, এতটুকু আমি দিয়ে দিলাম। তাহলে দেখবেন যে দুইটা একসাথে ওই অল ওয়েতে পেয়ে যাবে, 1 সেকেন্ডের মধ্যে পেয়ে যাবে। তবে এখানে একটা জিনিস মনে রাখবেন, সবকিছু ট্রানজিশন হয় না। যেমন ধরেন আমার এটা কি যেন বলতে পারি, ডিসপ্লে প্রপার্টিতে কিন্তু ট্রানজিশন হয় না, ডিসপ্লে নান ছিল ধরেন, বা ডিসপ্লে ব্লক ছিল ধরেন, তা আমি এটাকে এখানে ডিসপ্লে নান করতে চাই, এটা ট্রানজিশন হবে না, যেহেতু আমি অল দিছি, হওয়ার কথা কিন্তু হবে না, এটা দাপ করে নাই হয়ে যাবে, ডিসপ্লে প্রপার্টিতে ট্রানজিশন কাজ করে না, এরকম কয়েকটা জায়গায় ট্রানজিশন কাজ করে না। তবে রিসেন্টলি একটা জিনিস বের হয়েছে যেটার মাধ্যমে এই নান জিনিসটাকে, অর্থাৎ ডিসপ্লে প্রপার্টিতেও আপনি ট্রানজিশন কাজ করাতে পারবেন, সেটা আমি এখনো ক্লিয়ার না, বাট রিসেন্টলি করা যায়, একটা সিস্টেমে করা যায় মনে হয়, এটা ক্যালক ইউজ করে বা বর্তমানে আরেকটা সিএসএস আপনার ফাংশন বা ম্যাথ ফাংশন আসছে মনে হয়, ওটা দিয়ে করা যায়। এটা আমি ভিডিওটা পেলে আপনাদেরকে পাঠাবো, আমি রিসেন্টলি দেখছিলাম। আশা করি ট্রানজিশনটা বুঝছেন। সো এবার আমরা চলে যাব যে আমি একটা জিনিস দেখাতে চাইছিলাম, এবার আমরা ট্রানজিশনের পরে আমরা চলে যাব অ্যানিমেশনে। সিএসএস অ্যানিমেশনটা এখান থেকে একটু আমরা খুঁজে বের করি, কোথায় গেল সিএসএস অ্যানিমেশন, এই যে অ্যানিমেশন। ওকে, দেখেন সিএসএস অ্যানিমেশনের কাহিনী, সিএসএস অ্যানিমেশনে অনেক কিছু আছে আসলে, সিএসএস অ্যানিমেশন অনেক অ্যাডভান্স লেভেলেও আমাদের কাজ করা যায়, বাট বেসিক কিছু জিনিস আমরা শিখে নিতে পারি আসলে সিএসএস অ্যানিমেশনটা কিভাবে কাজ করে বা কিভাবে দেখানো যায়। তো আমি ট্রানজিশন হাইট উইথ এই জিনিসটাকে এইখানে হোভারের হাইট উইথটা ধরেন আমি দিলাম, আমি একটা কি ফ্রেম অ্যানিমেশনের জন্য একটা কি ফ্রেম ডিক্লেয়ার করতে হয়, কি ফ্রেম আইডেন্টিফায়ার, তারপর কি ফ্রেমসটার একটা নাম দিয়ে দিতে হবে, ধরেন আমি কি ফ্রেমটার নাম দিলাম যে বাউন্স দিয়ে দিই, মানে এটা বাউন্স করাবো। আমি কি করব, আমি হচ্ছে আপনার এই যে বক্সটা আমার, আচ্ছা এটাকে একটা বলের মতো তৈরি করে ফেলি, তাইলে মনে হয় দেখতে ভালো লাগবে না, মা দিবেন বর্ডার রেডিয়াস 50%। হ্যাঁ, আমি বাউন্স করাতে চাচ্ছি, অর্থাৎ যখন আমার 0% থাকবে শুরুতে ইন হওয়ার সময়, তখন আমি তাকে বলতে চাই যে টপ থেকে তুমি 50 পিক্সেলের মতো বা 100 পিক্সেলের মতো সরে যাও, নিচে চলে আসো। তারপরে যখন সে 100%-এ যাবে, তখন তুমি আবার টপে 0-তে চলে যাও, আর এটাকে রিলেটিভ দিয়ে দিব, নাইলে টপ বটম কাজ করবে না, আমরা জানি পজিশন রিলেটিভ না দিলে টপ বটম কাজ করবে না। আচ্ছা দেখি তো কাজ করে কিনা এটা। আচ্ছা, আমি অ্যানিমেশনটা ইউজ করিনি, এই অ্যানিমেশন ইউজ করতে হলে আমাদেরকে অ্যানিমেশন প্রপার্টিটা ইউজ করতে হবে, সেখানে যেই অ্যানিমেশনটা ইউজ করবো সেটার নাম দিতে হবে বাউন্স, হ্যাঁ, তারপরে মনে হয় কি দিতে হবে যেন, একটু দেখে নিই, ওয়েট। আচ্ছা, অ্যানিমেশনের নাম দিতে হবে, তারপর অ্যানিমেশন ডিউরেশনটা দিতে হবে। অ্যানিমেশন নেম আমি আলাদা আলাদা করে ইউজ করি, নেম, তারপর হচ্ছে
অ্যানিমেশন ডিউরেশন। ধরেন আমি 4 সেকেন্ড ধরে জিনিসটা দেখাতে চাই, দেখি তো কি আসে, কোনো চেঞ্জ হয় কিনা। এই যে দেখেন, এটা ড্রপ খাচ্ছে মনে হবে। 4 সেকেন্ড যাব, নিচ থেকে উপরে উঠছে আর কি। ইনফিনিটি দিয়ে দেই। অ্যানিমেশন কি যেন একটা অ্যানিমেশন, হ্যাঁ অ্যানিমেশন ডিরেকশন মধ্যে এটা আর ডিরেকশন। ডিরেকশন, না জি। ডিরেকশন তো মনে হয় অন্য একটা। জি জি, এটা ডিরেকশন। এটা অল্টারনেটিভ এন্ড রিভার্স দিয়ে দেন। আচ্ছা, না এটা না, ডিরেকশন তো অন্যটা মনে অল্টারনেটিভ হয়, এন্ড যেটা আমি রিভার্স, অল্টারনেট। এন্ড রিভার্স যেটা ওইটা। হুম, কিছু হচ্ছে না। উল্টো দিকে যাবে আর কি, একবার দেখাবে 4 সেকেন্ড অনলি কি, বাট ইনফিনিটি একটা ইয়ে আছে, টাইমিং ফাংশন মনে হয় ওটা। জি জি, ওইটা একটা আছে। হ্যাঁ, অ্যানিমেশন টাইমিং ফাংশন না ইনফিনিটি, না এটাও না, এটা হচ্ছে টাইমিং ফাংশনটা হচ্ছে অনেকটা ইয়ের মতো কাজ করবে। ইনফিনিটি দিলে বারবার কাজ করবে। হ্যাঁ, বারবার কাজ করবে। ওটা কোনটাতে দেয় যেন, ডিউরেশন দিলে, ফিল মোড, ডিউরেশন মনে হয় আইটারেশন, আচ্ছা। এই যে আইটারেশন কাউন্ট। এই যে দেখেন, এটা বারবার হইতে থাকবে। 4 সেকেন্ড বাদ দিই, আমি 1 সেকেন্ড দিয়ে দিই, তাইলে আরো তাড়াতাড়ি দেখাবো। এই যে দেখেন, ও নিচ থেকে উপরে যাচ্ছে বারবার। টপ 0 থেকে আবার যেটা করা যায়, আবার 0% দেওয়া যায় না মাহাদি? হ্যাঁ ভাই যাবে। এখানে কি বলা যায়, টপ 100 পিক্সেল। দেখি তো এইটা কি করে। ও না, সেমই থাকতেছে। ওকে, এটা করলে কাজে কিন্তু। না, এটা একদম ওই পরেরটা নিচ্ছে, উপরেরটা নিচ্ছে না। মেবি 25% 50% এরকম করে করলে মনে হয় ভালো হবে। ওই অর্ধেক 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 করে হ্যাঁ, স্টেক করবে না। 25% এরকম না করে। না 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 না, হ্যাঁ, এখানে ইস্যুটা একটা এখানে না। সিস্টেম আছে। ইস্যুটা হলো যে একটা সাইড থেকে যাচ্ছে তো আর একটা সাইড থেকে করতে হবে, আমিও বুঝি। ডিরেকশনটা দিয়ে দেন না, ডিরেকশনটা ওই যে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ছাড়িয়ে হ্যাঁ হ্যাঁ, দেন। অ্যানিমেশন ডিরেকশন, হ্যাঁ ওই অল্টারনেট রিভার্সটা। জি জি জি, অল্টারনেটিভ। আচ্ছা, তাইলে মনে হয় কাজ করবে না। ভাই আপনার ওটা সরি, ইয়ে এটা করেন। তো আমার। হ্যাঁ ভাইয়া ঠিক বলছে, থ্যাংক ইউ ভাইয়া। কে বলছে এটা, আমি দেখিনি। ওকে, এটা হচ্ছে অ্যানিমেশনের কাজ। আমাদের অ্যানিমেশনের বেসিক কিছু জিনিস আমরা সিঙ্গেল প্যারামিটারেও মনে হয় এটা ইউজ করা যায়, শর্ট হ্যান্ড আর কি। বাউন্স, তারপরে হচ্ছে অ্যানিমেশন নাম দিতে হয়, নামের পরে কি দিতে হয় যেন, আমরা একটু দেখে নিই শর্টকাটটা, শর্ট হ্যান্ডটা কোথায় গেল। শর্ট হ্যান্ডটা অ্যানিমেশন অ্যাক্টিভেশন কাউন্ট, শর্ট হ্যান্ডটা দেখে নিই দাঁড়া। এই যে শর্ট হ্যান্ড প্রপার্টি, সবগুলো মিলে আমরা একটা সিঙ্গেল প্রপার্টিতে ইউজ করতে পারি। যেমন প্রথমে নাম আসবে, তারপরে হচ্ছে আমার তারপরে আসবে যে আমার ডিউরেশনটা আসবে, কতক্ষণ যাবত আমি অ্যানিমেশনটা দেখাতে চাই। তো আমি 1 সেকেন্ড দেখাতে চাই। তারপরে আসবে আমার সিরিয়ালি কি আসতে পারে, তারপরে হচ্ছে স্পেস দিয়ে আমার টাইমিং ফাংশনটা লিনিয়ার বা যেভাবে দিতে চাই আমি। টাইমিং ফাংশনটা লিনিয়ারই বেস, লিনিয়ার দিলাম। টাইমিং না দিলে হচ্ছে পরেরটা দিবেন আর কি, এটা না দিলে ভাই পরেরটা দিবেন। প্রপার্টিটা আপনি অ্যানিমেশন নেম দিচ্ছেন, ওটা অ্যানিমেশন হবে প্রপার্টি কোনটা? বাম পাশের ও অংশটা। আচ্ছা, সরি, এটা শুধু অ্যানিমেশন হবে, নেম হবে না, কারণ শুধু নেম বসাচ্ছি না, আমরা পুরো শর্ট হ্যান্ড বসাচ্ছি এক লাইনে আর কি, সবগুলো প্যারামিটারকে বসাই দিচ্ছি। তারপর হচ্ছে অ্যানিমেশন 2 সেকেন্ড পরে শুরু হওয়ার জন্য ডিলে আর কি। অ্যানিমেশন ডিলে কি করে, 2 সেকেন্ড পরে শুরু হবে আপনার অ্যানিমেশনটা। আপনি ওয়েবসাইটে ঢুকার 2 সেকেন্ড না, মানে যত সেকেন্ড আপনি সেট করে দিবেন তত সেকেন্ড। তো এখানে আমি 2 সেকেন্ড দিলাম, এটা যা দিচ্ছে আমি পুরোটাই ইউজ করি। তারপর হচ্ছে আমি ওই আইটারেশন কাউন্টটা হচ্ছে যে আমি ইনফিনিটি দিতে চাচ্ছি। তো ইনফিনিটি, ইনফিনিট। তারপরে হচ্ছে আমি ওই যে কি যেন বলে লাস্টে যেটা ভাইয়া বললো, ডিরেকশনটা আমি হচ্ছে অল্টারনেট রিভার্স দিতে চাই, নাইলে হচ্ছে জিনিসটা বাউন্সি ইফেক্টটা পাবো না আমরা। অল্টারনেট রিভার্স, এই যে চলে আসলো। এবার ওই সেম ঘটনাটাই ঘটার কথা যেটা আমাদের ইয়াতে ঘটছিল ওরকম। আশা করি অ্যানিমেশনটা একটু কষ্ট করে আপনাদেরকে দেখতে দেখতে হবে, অনেক কিছু আছে অ্যানিমেশন দিয়ে, অনেক কাজ ভাই করা যায়। মিলি সেকেন্ডটা বুঝাই দেন ভাই, হ্যাঁ, বুঝিনি। মানে আপনি তো সেকেন্ড দেখাচ্ছেন, মিলি সেকেন্ডটা বুঝাই দেন, মিলি সেকেন্ড। ও আচ্ছা, এখানে এস হচ্ছে যে আপনার মিলি সেকেন্ড কত যেন, 100 ভাগের 1000 ভাগের 1 ভাগ না সেকেন্ডের। জি ভাই, জি 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 জি, 1000 মিলি সেকেন্ড 1 সেকেন্ড।
হ্যাঁ 1000 মিলি সেকেন্ড 1 সেকেন্ড, তো জাস্ট সেকেন্ডকে আরো ভাগ করে ফেলা, আরো ছোট করে ফেলা আসলে মিলি সেকেন্ড। জাস্ট এতটুকু যে আপনি বলতে পারেন যে আমি যদি 1000 মিলি সেকেন্ড দেই এখানে, তাহলে হচ্ছে যে 1 সেকেন্ডের মতো কাজ করবে। এমএসও ইউজ করতে পারবেন, এটাকে ইউনিট আসলে সেকেন্ডের ইউনিট আর কি। সেম ঘটনাই ঘটবে আসলে, 1 সেকেন্ডের মতোই সে কাজ করবে আর কি। এভাবে 2000 মিলি সেকেন্ড দিলে হচ্ছে 2 সেকেন্ডের বরাবর কাজ করবে, এর কম দিলে সেকেন্ডের অর্ধেক, ব্যাপারটা হবে। ঠিক আছে, ইউনিট, এটা জাস্ট একটা সেকেন্ডের সবার ইউনিট। জন্য বলে দিচ্ছি, স্ট্যান্ডার্ড হলো 300 মিলি সেকেন্ড আর 500 মিলি সেকেন্ড, ডিপেন্ড করতেছে আপনার প্রজেক্ট। ট্রানজিশনের উপরে, ট্রানজিশনকে সাধারণত ওইটার স্ট্যান্ডার্ড ইউজ করা হয় 3 সেকেন্ড, 0.3 সেকেন্ড বলি আর কি আমরা। হ্যাঁ, বা 300 এমএস আর 500 এমএস, হুম। যেটা যখন যেটা দরকার হয়। আহ আশা করি বক্স আজকের শেডো করে টপিক দেন ভাইয়া, এতটুকুর সময় পরেও আছে, বক্স শেডো দেখাই দেন। হ্যাঁ wait, টাইম আছে, বক্স শেডো দেখাই দেন। হ্যাঁ এটা ছাড়াও আমার আরেকটা জিনিস দেখানোর ইচ্ছা ছিল, সেটা হচ্ছে এই জিনিসটা। ঠিক আছে, বক্স শ্যাডোটা আমি একটু আলোচনা করে ফেলি, যেহেতু বলা হচ্ছে এতবার। আমি এটাকে ক্লোজ করে দেই। ভাইয়া চাইলে W3 স্কুল থেকে দেখাই দিতে পারেন, বক্স শ্যাডোটা ইজিয়ার হয় একটু। ওকে, কোথায় যেন আমাদের বক্স শ্যাডোটা? ভাই সার্চ দেন, ইজি হবে। আচ্ছা পাইছি। ওকে, টেক্সট শ্যাডো এবং বক্স শ্যাডো দুইটাই আছে। মূলত যেই কারণে আমি বক্স শ্যাডোটা দেখাইতে চাইছি, আপনারা অনেকেই ক্লিয়ার না একটা জিনিস, যে বক্স শ্যাডোতে স্পেসিং গুলা কোনটা কোন প্যারামিটার দ্বারা কি বোঝানো হয় আর কি। এই জিনিসটাই জন্যই আমি মূলত দেখাইতে চাইছি এখানে। তো এই যে বক্স শ্যাডোতে যাই, মূলত প্রথম প্যারামিটারটা আমাদের যে কাজটা করে সেটা হচ্ছে আমার শ্যাডোটার সাইজ কতটুকু হবে, কতটুকু বাড়বে সেটা ডিক্লেয়ার করে, সরি বাম থেকে কতটুকু ডানে যাবে সেটা ডিক্লেয়ার করে। দ্বিতীয় প্যারামিটারটা হচ্ছে উপর থেকে নিচে কতটুকু আসবে সেটা ডিক্লেয়ার করে। আর তৃতীয়, আমি এখান থেকে ট্রাই ইট ইউরসেলফে যাই। প্রথম প্যারামিটার দেখেন, বক্স শ্যাডোতে আমার প্রথম প্যারামিটার যেটা আসতেছে সেটা আমার ডিক্লেয়ার করে বাম থেকে ডানে কতটুকু সরে যাবে আমার শ্যাডোটা। আর দ্বিতীয়টা হচ্ছে উপর থেকে নিচে কতটুকু। ধরেন আমি এটা 5 পিক্সেল দিলে দেখবেন যে এটা একটু নিচে উপরের দিকে উঠে যাবে। দেখবেন যে আমি এখানে 5 পিক্সেল দিলাম, ধরেন দেখেন এটা উপরের দিকে উঠে যাবে, দেখছেন? তো এটা যদি আমি 15 পিক্সেল দিই তাহলে অনেক বেশি নেমে যাবে, দেখবেন যে। তো এটা এই সেম ভাবে এটা যদি আমি 150 পিক্সেল দিই তাহলে অনেক নেমে যাবে সে। এই যে দেখেন একদম নামি আলাদাই হয়ে গেছে। তো এই জিনিসটা হচ্ছে যে আমার ডান পাশে, প্রথমটা হচ্ছে যে বামের থেকে ডানে, এই যে প্রথমটাও যদি ধরেন 150 দিই তাহলে একদমই বাইরে চলে আসবে শ্যাডোটা আমার। এই যে দেখেন বাইরে চলে আসছে পুরো। এইভাবে হচ্ছে যে শ্যাডো দুইটা প্যারামিটার গুলো। এখন 3 নাম্বারে আরেকটা প্যারামিটার আছে, আপনারা জানেন, সেটা হচ্ছে ব্লার করে আর কি শ্যাডোটাকে। ঠিক আছে, তো 3 নাম্বারের এই প্যারামিটারটাকে যদি আমি ধরেন যে কত পিক্সেল ব্লার করবে সেটা দিতে পারে মনে হয়। পিক্সেল দিলাম, কেমন আসে আমরা দেখি যে একটু ব্লার হয়ে গেল। এবার যদি আমি 100 পিক্সেল দিই তাহলে আরো ব্লার হয়ে যাবে সে, দেখেন আরো ব্লার হয়ে যাবে। এই যে পুরো ব্লার হয়ে গেছে, আরো ছড়াই গেছে। সরি, 3 নাম্বারটা হচ্ছে ব্লার প্লাস হচ্ছে কতটুকু এরিয়া সে ছড়াই যাবে সেটাও ডিক্লেয়ার করে নাকি। ব্লার হচ্ছে দাঁড়ান, হ্যাঁ ওইটাই করে সেই ব্লার ইফেক্ট। এই যে ব্লার ইফেক্টটা হচ্ছে 3 নাম্বারটাতে। আবার এরপরে যদি কোনো প্যারামিটার থাকে তখন আপনি কিন্তু দিতে পারবেন যে হচ্ছে যে লাইট কালার আর কি। ধরেন শ্যাডোটারও আপনি কালার দিতে পারবেন, ধরেন রেড দিলেন তখন শ্যাডোটা রেড হয়ে যাবে। এই যে শ্যাডোরও কালার দেওয়া যায়। তাহলে 4 নাম্বার আরেকটা প্যারামিটার আছে যেটা আমাদের শ্যাডোর কালার দিতে পারে। তাহলে প্রতিটা প্যারামিটার আসলে কি কি কাজ করে মোটামুটি এই জিনিসটা আপনি জানতে পারবেন। ইনসেট একটা জিনিস আছে, ধরেন আপনি কালারের পরে আরেকটা দিতে পারবেন, শ্যাডোটাকে আপনি ভিতরে দিতে চাচ্ছেন, তখন আপনি এখান থেকে বলতে পারবেন ইনসেট। ইনসেট মানে ভেতরের দিকে আপনি শ্যাডোটা, ডিফল্ট ভাবে বাইরে থাকে, ইনসেট দিলে ভেতরে চলে যাবে। দেখছেন পুরোটা রেড করে ফেলছে একদম, কারণ হচ্ছে আমি অনেক বেশি বেশি দিচ্ছি। তা আমি এটাকে 15 পিক্সেলে নিয়ে আসি, আবার দুইটাকেই 15 পিক্সেলে নিয়ে আসে। ইনসাইড একটা লেয়ার তৈরি করবে সেই যে পিছনে ওই ছোট কোরাল কালারটা দেখাচ্ছে, আমি রেডের জায়গায় একটু ব্লু দিয়ে দিই, তখন দেখা যাবে। দেখেন ব্লু দিয়ে দিলে এই যে শ্যাডোটা কিন্তু ওই 15 পিক্সেল ইনসাইড ভিতরের দিকে দিচ্ছে আর কি। এটাই। এটার পরে আর কিছু কি আছে? মাল্টিপল শ্যাডো ইউজ করা যায় হচ্ছে, মানে কমা দিয়ে দিয়ে হচ্ছে আপনি কয়েক ধরনের শ্যাডো। এটাকে আমি একটু ট্রাই ইট ইউরসেলফে যাই, এটা ক্লোজ করি। হ্যাঁ, ও আচ্ছা, 3 ধরনের শ্যাডো ইউজ করছে। প্রথমটা 5 পিক্সেল করে নিচে নামলো, পরেরটা 10 পিক্সেল, তাই দেখা যাচ্ছে না, দেখা যাইতো না সেম দিলে। পরেরটা 15 পিক্সেল, তাই দেখা যাচ্ছে আরো নিচে আর কি। সে হচ্ছে মাল্টিপল শ্যাডো ইউজ করতে পারবেন তখন। আর ওগুলাকে আবার ব্লারও করতে পারবেন একইভাবে, ওই 4টা প্যারামিটার ইউজ করে কালারও চেঞ্জ করতে পারবেন একই স্টাইলে আর কি। তো কমা দিয়ে আর কি মাল্টিপল শ্যাডো ইউজ করতে পারবেন। তবে যদি দুইটা সেম দিয়ে দেন, অর্থাৎ
আপনি দেখেন প্রথমটা হচ্ছে 5, এটাও 5 5 দিয়ে দিলে কিন্তু এটা দেখা যাবে না, কারণ হচ্ছে দুইটা 5 তো, তাই একজনের নিচে একজন ঢাকা পড়ে যাবে। তখন যদি দেখি আমরা কি হবে দেখেন, তখন আমাদের শুধু ব্লুটা দেখা যাচ্ছে, রেডটা দেখা যাবে না, কারণ রেডটা ব্লুটার নিচে রেডটা ঢাকা পড়ছে। আর কিছু আলোচনা করা লাগবে শ্যাডো নিয়ে? ও টেক্সট শ্যাডো সেম কন্ডিশনে, শুধু টেক্সটের উপর বসে আর কি, এটা আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে। ক্লিয়ার বক্স শ্যাডো আশা করি। আচ্ছা, এই লেআউটটা নিয়ে আমি একটু কাজ করি, চলেন। হ্যাঁ, এই লেআউটটা কোথায় পাইছি? এই লেআউটটা পাইছি যে হচ্ছে এমডিএন ডক্সে, এবং এটা করছে গ্রিড দিয়ে, বুঝতে পারছেন? তো আমরা একটু এই লেআউটটার প্রথমে এইচটিএমএলটা নিয়ে নিই, যদি 12টার মধ্যে শেষ হয় আর কি, আল্লাহ আল্লাহ করে। তো আমি একটা সেকশন নিলাম, সেকশনের ভেতরে আমি এই 1 2 3 4 5 6 6টা আমি হচ্ছে আইটেম নিব, আইটেম। তো আমি দিয়ে দিই, sorry, 3 5 4 5 6 1 2 3 আইটেম 1, আইটেম 2, আইটেম 3, আইটেম হচ্ছে যে 5, এটা হচ্ছে 5, তো সেকশনটা হচ্ছে আমার গ্রিড কন্টেইনার। এখানে গ্রিড কন্টেইনার তো আমি গ্রিড কন্টেইনারকে নিলাম, তার একটা উইড দিয়ে দেই, ধরেন 70% মতো দিয়ে দিলাম। মার্জিন মার্জিন আমি 0 অটো করে দিই, অটো করে দিই, এটা মাঝখানে চলে আসবে। এটার কোনো ব্যাকগ্রাউন্ড কালার আমাদের প্রয়োজন নাই। এখানে আমরা কাজ করবো আর কি, এখানে আমরা এখন বলবো যে গ্রিড টেমপ্লেট কলাম, সেটা হচ্ছে মিনম্যাক্স ইউজ করতে হবে। আচ্ছা, আমি এটা কোডটা একটু বের করে নিই, একটু তাড়াতাড়ি বোঝানোর জন্যই, নাহলে আমাকে টেস্ট করে করে দিতে হবে। আচ্ছা, এটা আমার ছিল গ্রিড, আচ্ছা, আমি বলি রিপিট 3টা করে, রিপিট হচ্ছে 3টা কলাম নিব আমি, আর হচ্ছে প্রত্যেকটা 1 এপার করে আমি দিয়ে দিব আর কি। তাহলে আলটিমেটলি যেটা হবে আমার, এগুলা হচ্ছে 3টা করে চলে আসবে। টেমপ্লেট কলাম রিপিট ক্রিয়েট কন্টিনিউ। একটু দেখি। আচ্ছা, ডিসপ্লে গ্রিড করি নাই আমি, না করে আমি এগুলা দিচ্ছি ডিসপ্লে গ্রিড। আমার 3টা কলাম করে এরা চলে আসুন, কথা তো 3টা কলাম করে 6টা চলে আসলো আর কি। এখানে যে জিনিসটার জন্য আমি দেখো, আচ্ছা এদের মধ্যে গ্যাপটাও আমি আগে দিয়ে দিই, গ্যাপটা আমি দিয়ে দিই, এখান থেকে অনেক কিছুই একসাথে হয়ে যাবে। গ্যাপ হচ্ছে 10 পিক্সেল, পাশাপাশি হচ্ছে আপনার গ্রিড টেমপ্লেট রোজ, যেটা সেটা হচ্ছে যে আপনার মিনম্যাক্স ইউজ করতে মনে হয়, মিনম্যাক্স 100 পিক্সেল মিনিমাম নাও, অথবা অটো,
মানে যতটুকু পায় ততটুকু নিয়ে নাও, ব্যাপারটা ওভাবেই বুঝাইছে আর কি, মিন ম্যাক্স এর জন্য এখানে দেওয়া হয়েছে আর কি। আর আমি এদের যে কালারটা একটু নিয়ে নিই কষ্ট করে। প্লে যেটা আছে এখানে আমি কালারটা পাবো, এই কালারটার কারণ আছে, এই কালারটা হলে মানে এই যে ওভারল্যাপটা এটা দেখতে পাবো আসলে, মূলত ওই জন্য কালারটা আমার দরকার। এই কোডটা আমি একটু কপি করে ফেলি, র্যাপার যতটুকু আছে এটা। আচ্ছা। কপি দিতে পারি। ভাই আপনি তো কোড মুছে ফেলছেন। হ্যাঁ সরি। আচ্ছা আমি কালারটা নিয়ে নিই, শুধু এত কাহিনী না করে। কালার নেওয়া লাগবে না, আমার এতটুকু আগে রেডি থাকে। ঠিক আছে, কালার পরে আমি দিব। তো 1 2 3 এগুলো হচ্ছে আমার হচ্ছে যে প্রথম রোতে ছিল, প্রথম রোতে 100 পিক্সেল করে আমি নিতে বলছিলাম, তাই 100 পিক্সেল করে সে পেয়ে গেছে। আর কলাম হচ্ছে যে 3 কলাম করে ডিক্লেয়ার করতে বলছিলাম, তাই হচ্ছে 3 কলাম করে ডিক্লেয়ার করছে। 1 নাম্বার যে মানে আইটেম গুলোকে আমি সবাইকে অ্যাকুয়ামেরিন কালারটা দিয়ে দিচ্ছি, এটাকে আমি একটু কালারটাকে একটু হালকা কি যেন বলে, হালকা কালার করে মানে অপাসিটি দিয়ে দিলাম আর কি, কালারটা দরকার আছে কারণ ওভারল্যাপ করবো আমরা আইটেম গুলো। তো আইটেম 1 কে আমি একটু ধরি। এখানে আইটেম 1 এ আমরা এখন যে জিনিসটা ডিক্লেয়ার করতে পারি সেটা হচ্ছে যে এই সিএসএস এর যে এখানে যেটা আছে এটাকে আমি চাচ্ছি যে 1 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম পর্যন্ত সে যাবে। আমি গতদিন আপনাদেরকে এরিয়ার ভিত্তিতে স্প্যান করা দেখাইছি, আপনি চাইলে এখান থেকে সরাসরিও স্প্যান করতে পারেন। সেটা হচ্ছে যে আপনি বলতে পারেন যে স্টার্ট কলাম, কলাম আপনি বলে দিতে পারেন, কলাম না মনে হয় কলামই তো মনে হয়। কারণ একটু দেখি আমি, হ্যাঁ কলাম। আপনি বলে দিতে পারেন কোন কলাম থেকে কোন কলাম পর্যন্ত সে যাবে। তো আপনি গ্রিড কলাম বলে দিতে পারেন 1 থেকে সে স্প্যান হয়ে 3 কলাম পর্যন্ত যাবে, বা 2 কলাম পর্যন্ত যাবে। 2টা কলাম নিবে, তাহলে কি হয় আমরা একটু দেখি। স্প্যান হয়ে যদি কি হয়, এই যে 2টা কলাম সে নিয়ে নিছে 1 নাম্বার আইটেমটা, ঠিক আছে। এবং আপনি বলে দিতে পারেন তাকে যে তুমি গ্রিড রো নাও, রোটাও আপনি ফিক্স করে বলে দিতে পারেন যে শুধু একটা রো নাও তুমি, ঠিক আছে। একদম ফিক্স হয়েছে আপনি বলে দিতে পারেন একটা রো নাও, সে নিয়ে নিল। এবার আপনি এই স্প্যান টু, এটা হচ্ছে কি করতেছে, 2টা কলাম স্প্যান করতেছে, কিন্তু আপনি যদি শুধু 2 দেন, মনে আছে আমি একটা জিনিস শিখাইছিলাম যে লাইন সিএসএস এ যখন আপনি স্প্যান করবেন তখন লাইন গুলাকে হিসাব করবেন, এই জায়গাটা কিন্তু লাইনকে চিন্তা করে আর কি, বুঝতে পেরেছেন। এবার কিন্তু সে লাইন হিসেবে চিন্তা করছে, লাইন শুরু হয় বাম পাশ থেকে, একটা লাইন 2টা লাইন, তো আমার দ্বিতীয় লাইনে গিয়ে সে শেষ হবে। এবার যদি আপনি 3 কলাম নিতে চান, 2 কলাম নিতে চান, তাহলে এখানে লাইন নাম্বার দিতে হবে 3, আপনার এটা 3 নাম্বার লাইনে গিয়ে শেষ হবে। এটা হচ্ছে আমি ফিক্স করে দিলাম, তুমি গ্রিড কলাম 1 থেকে 3 পর্যন্ত নিবা। চাইলে এখানে 2 দিতে পারেন, সেক্ষেত্রে প্রথম অংশ ছেড়ে দিয়ে সে 2 থেকে 3 নাম্বার লাইন পর্যন্ত নিবে। দেখেন 1টা এই ডান পাশে চলে আসছে পুরো, তারপরে 2টা শুরুতে চলে গেছে গা, কারণ হচ্ছে তার কলামই শুরু হয়েছে 2 থেকে 3 পর্যন্ত নিতে বলছে, আমি ফিক্স করে দিছি তাকে। তো আমি 1 থেকে 3 পর্যন্ত তো নিলাম এখানে, কিন্তু 2টাকে আমি ওভারল্যাপ করব। মজার ব্যাপার হচ্ছে এই যে এখানে ওভারল্যাপটাই আসলে দেখানো হয়েছে, এই জিনিসটার জন্য আমি আসলে একটু মানে ইন্টারেস্ট ফিল করছি এই লেআউটটা দেখানোর ক্ষেত্রে। তো আমি কি করব, আইটেম 2 কে ধরবো। মানে গ্রিড যে কত পাওয়ারফুল এটা একটা, গ্রিড কলাম আমি তখন বলবো যে গ্রিড কলাম তুমি হচ্ছে যে কত থেকে আমার কলাম তো 1 তুমি 2 থেকে শুরু হও, 2 থেকে শুরু হও এবং লাস্ট পর্যন্ত যাও আর কি। 2 থেকে শুরু হয়ে তুমি কত কত লাইন হবে আমার এখানে, যদি আমি চিন্তা করি 1 লাইন 2 লাইন 3 4 নাম্বার লাইন পর্যন্ত তুমি লেন্থ বাড়াও তোমার। হুম। আর গ্রিড রো তুমি 2টা দাও, গ্রিড রো তুমি 2টা দাও। কাজ করবে কিনা জানি না, দেখে আসি আমাদের সিএসএস এ। 2 কোথায় গেল? আচ্ছা 2 এখানে চলে আসে, এটার রিজন হচ্ছে এখানে কিছু আরেকটা প্যারামিটার আছে যেটা দিয়ে আমি এটাকে ফিক্স করে দিতে হবে আর কি আপনার, ঠিক আছে। মিন ম্যাক্স দিলাম, 10 দিলাম, গ্রিড দিলাম, ভাই আপনি মনে হয় রোতে সরাই ফেলছেন গ্রিড রোটা। গ্রিড রো, হ্যাঁ টু আচ্ছা দিয়ে গ্রিড রো তে 2 দিয়েছি, সরি গ্রিড রো 1 হবে, মানে তাকেও আমি ফিক্স জোর করে বলে দিতে হবে যে আমি তুমি 1-এই থাকো। এই দেখেন তখন ওভারল্যাপ হয়ে গেছে, খেয়াল করছেন। এখানে একটু বর্ডার দিলে মনে হয় আর একটু বোঝা, এই জন্য ওই কালারটা নিতে চাইছি, ওই কালারটা সুন্দর করে ম্যাচ করে আর কি।
ভাই ওই হ্যাঁ। মেইনটার অপাসিটি আরো কমায় দেন, আপনি এসে যান, সিএসএস যান। ওই যে আমি একটু বলি, শুনে ভাইয়া, এখানে না, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আচ্ছা দেন এখানে 0.3 দিলেই হয়ে যেত আর কি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ওকে। তো দেখেন এই যে এই জায়গায় বোঝা যাচ্ছে টু কিন্তু একটু থেকে শুরু হয়ে এখান পর্যন্ত আসছে, মানে ওয়ান আর টু কিন্তু দুইজন ওভারল্যাপ করে ফেলছে, মানে আমরা গ্রিড দিয়ে তাহলে দারুণ কিছু ব্যাপার করতে পারতেছি। এবং একে আমি স্প্যানও করতে পারবো, ধরেন আমি একে চাচ্ছি যে স্প্যান করে দুই রো পর্যন্ত তুমি স্প্যান করো, 2 রো পর্যন্ত স্প্যান করো, স্পেস দিয়ে আমি যে স্প্যান 2 রো, তো তখন সে 2 রো পর্যন্ত স্প্যানও করে ফেলবে। এই যে দেখেন বড় হয়ে গেছে, যে ডিজাইনটার সাথে একটা কিন্তু ম্যাচিং হিসাব আসতেছে কাছাকাছি মোটামুটি। তো এই জিনিসটা, আর প্রত্যেকটা আইটেমকে এবার যদি আমরা ধরে ধরে করি, যে 3 নাম্বার সে হচ্ছে একটা কলামে নিবে কিন্তু 3 রো পর্যন্ত স্প্যান করবে। তো আমি 3 নাম্বার আইটেমকে ধরি এবং আইটেম 3 নিব, 3, সেটাকে আমি গ্রিড কলাম বলতেছি, যে গ্রিড কলাম একটা নাও। আর ভাই গ্রিড কলামটা যদি আমি শুধু শুরুটা দেই, শেষটা না দেই, প্রবলেম হবে? মানে শুরুটা দিলে তাহলে রো একটাই নিবে আর কি, ধরেন আমি দিলাম আর কি শুধু। ওই যে সাপোজ 2 থেকে 4 দিছেন তো, ওটা না দিলে একটা কলাম নিবে আর কি, সে এই যে একটা কলাম নিছে, একটা কলামের পরিমাণ আর কি। আপনি একটু ইসে যান, করে যান, আপনি আইটেম 2 তে দিছেন 2 থেকে 4, বাট ও 2 থেকে 4 পায় নাই মনে হয়। পাইছে তো, এই যে দেখেন 2 থেকে শুরু হয়েছে তো, মানে হ্যাঁ 4 কিন্তু এখানে কাহিনী আছে, 4 কিন্তু লাইন লাইন, 4 জি হচ্ছে ভাই, লাইন। লাইনই, না ভাই হ্যাঁ, লাইনই। লাইন মানে একটু পর্যন্ত আসবে, আপনি লাইনটা গুনেন, আমি এখানে লাইন গুনছিলাম যে 2 থেকে 4, মানে 2 নাম্বার লাইন এটা, 3 নাম্বার লাইন, 4 নাম্বার লাইন। এক্স্যাক্টলি ভাই, সে 3 নাম্বার লাইন পর্যন্ত নিছে, 4 নাম্বার লাইন না পর্যন্ত না, নেয়। পুরোটা নিচে, এই যে 2, এই যে 2 এর স্পেস হচ্ছে একটু পর্যন্ত, এই দেখেন নিচের এটা বুঝবেন তো, ও ওভারল্যাপ আচ্ছা, করছে, 1 এর সাথে ওভারল্যাপ করছে, কারণ হচ্ছে 1 কে আমি বলছিলাম ও 3 বুঝতে নাম্বার পারছি। লাইন। হ্যাঁ, আচ্ছা আমি এটা বুঝাচ্ছি যে গ্রিড দিয়ে চাইলে আমরা ওভারল্যাপ করাই ফেলতে পারি, মানে হ্যাঁ আমি এই গ্রিডের এই পাওয়ারটা মানে এটা এই লেআউটটা চুজ করছি ওই জন্য, যে গ্রিড দিয়ে এই ধরনের কাজ করা ভাই, যায়। তাহলে ওই যে একটু স্ল্যাশ চারটা একটু কেটে দিবেন, জাস্ট একটু দেখার জন্য, স্ল্যাশ চার একটু কেটে, জাস্ট স্ল্যাশ, হ্যাঁ জাস্ট কি আসে আর কি। এটা হচ্ছে 2, তখন জাস্ট যেখান থেকে আমি শুরু করছি ওটুকে থাকবে, মানে গ্রিড কলামটা আমি একটা 2 নাম্বার কলামে তাকে শুরু হইতে বলছি, তো এক কলাম নিবে সে। বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, বুঝতে পারছি, থ্যাংক ইউ। এটা, তো আমার লেআউটটা তাহলে দাঁড়াচ্ছে কিন্তু আস্তে আস্তে, দেখতে পাচ্ছেন। তো আমি 3 কে এখানে বলতেছি যে, আচ্ছা মিনম্যাক্স এর ওটা কি ঠিকঠাক ইউজ করছি একটু দেখি তো, এক মিনিট আপনারা, এখানে মিনম্যাক্স এর ওই জায়গাটা হয়ে গেল। হ্যাঁ, মিনম্যাক্স 100 পিক্সেল অটো রো, রিড অটো রো, আচ্ছা রিড অটো রো ইউজ করতে হবে, টেমপ্লেট প্রো না, অটো রো ইউজ করতে হবে। মানে অটো রো দিলে মিনিমাম 100 পিক্সেল নাও, অথবা তুমি অটো যদি সাইজ বেড়ে যায় তাহলে সাইজ বাড়াই দিও, এরকম একটা সিস্টেম আর কি। তো আসেন এখন যে সুন্দর লাগতেছে আমাদের জিনিসটা, দেখো। তো আমার এই 1 কে আমি বলেছিলাম তুমি হচ্ছে কলাম 2টা নিও, এই যে দেখেন একটু পর্যন্ত সে স্প্যান হয়ে গেছে, নিচে দিয়ে দেখা যাচ্ছে গাঢ় হয়ে গেছে। তারপরে হচ্ছে 2 কে বলছিলাম তুমি, 1 কে বলছিলাম আমি তুমি প্রথম লাইন থেকে 3 নাম্বার লাইন পর্যন্ত নাও, সে নিয়ে নিছে 1 নাম্বার লাইন, 2 নাম্বার লাইন, 3 নাম্বার লাইন। 2 কে বলছি 2 নাম্বার লাইন থেকে তুমি হচ্ছে 4 নাম্বার লাইন পর্যন্ত নাও, 2, 3, 4 নাম্বার লাইন পর্যন্ত। আমি বলছি তোমার রোটাকে তুমি স্প্যান করে 2টা রো এর সমান হও। তো একটা রো আমাদের এতটুকু, আরেকটা রো এতটুকু, তো 2টা রো এর সমান হয়ে গেছে এই বক্সটা। 3 নাম্বার যেটা আছে এটা আমাদের কি ছিল, তাকে আমাদের দিতে হবে যে 3টা রো এর সমান, দেখেন একটা রো এখান থেকে শুরু করলে আর কি, এখান থেকে শুরু, একটা রো, 2টা রো, 3টা রো, তাহলে আমি ওকে বলবো যে তুমি 3টা রো এর সমান হও। গ্রিড কলাম একটাই থাকবে, গ্রিড রো হয়ে যাবে যে তুমি শুরু করবে কিন্তু কোথা থেকে, 2 নাম্বার রো থেকে, 2 নাম্বার লাইন বা লাইন থেকে শুরু করবে আর কি। এখান থেকে স্প্যান হয়ে তুমি হচ্ছে যে 3টা রো এর সমান, 3টা কলাম নাও নাকি, 3টা কলাম আমরা একটু দেখি। 3টা কলাম, হ্যাঁ ঠিক আছে, 3টা কলাম হয়ে গেছে সে, দেখেন একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম হয়ে গেছে, 3টা কলাম নাও। স্প্যান দিলে কলাম আসে, স্প্যান দিলে কলাম অনুযায়ী সে নেয়। আর যদি আপনি শুধু 3 বসাইতেন তাহলে লাইন নিত, কিন্তু শুধু 3 বসাইলে কিন্তু ও 2টার পরিমাণ হইতো, এই যে দেখেন ও কিন্তু বড় হয় নাই, কারণ হচ্ছে ওর লাইন 2, এইটা হচ্ছে ওর লাইন 2, 3 শেষ হয়ে গেছে, 2 থেকে 3, কিন্তু 4 দিতে হইতো তখন আমাদের, 4 দিলে হচ্ছে তখন 3টা সমান হইতো আর কি। ঠিক আছে, তখন কিন্তু সে রোটা যতই বাড়ে, আমাদের আরেকটা আইটেমকে সে ফেলে দিছে, নিচে চলে আসছে আর কি। এটার রিজন হচ্ছে তো 3টা কলাম নেয় না, সে 2টা কলাম নিছে, কারণ হচ্ছে তার লাইন 2, 3, 4 পর্যন্ত পাচ্ছে, তাহলে 5 পর্যন্ত নিলে হচ্ছে আমাদের 3টা কলাম পাবে, এখানে আমাদের 5 পর্যন্ত দিতে হবে, এটা লাইন।
আর স্প্যান ইউজ করলে কলাম। কলাম না ভাইয়া, রো রো, আপনি রো রো, দিচ্ছেন, সরি মানে উপর নিচে হচ্ছে রো, মানে উপর নিচে রো আর ডানে পাশাপাশি হচ্ছে কলাম। ডানে বামে নিচে। হ্যাঁ হ্যাঁ। জি। তো যাক, এটা হচ্ছে মানে ওই কনসেপ্টটাই আর কি, সেম কনসেপ্টটা, আপনার কলামের ক্ষেত্রে পরের যে নাম্বার কনসেপ্ট লাইনটা ইউজ করছি একটু এখানে হ্যাঁ, একই কনসেপ্ট আর কি। হ্যাঁ, তো আমাদের এর পরের আইটেমটাকে আমরা একটু দেখি। ভাইয়া 12 এরপরে নম্বর লাইনটা একটু বুঝাই দিন। কত নাম্বার? 12 আচ্ছা আচ্ছা, 12 নম্বরে আসলে কাহিনীটা হচ্ছে অটো রোজটা হচ্ছে যে যখন আমরা অটো রো দিব, রো মানে আমাদের যত হইতে থাকবে তত তত দিবে অটোমেটিক্যালি। মানে আমাদের রো তো এমনিতে যদি আমি ডিক্লেয়ার করে দিয়ে দিই যে একটা রোর জন্য সে হচ্ছে 100 পিক্সেল নিবে, তখন যদি আমি টেমপ্লেট রো বলি তাহলে প্রথম রো এর জন্য সে হচ্ছে যে কি করবে, 100 পিক্সেল নিবে, বাকিগুলা আর কোনো ধরনের বাকিগুলো অটো দিবে, ঠিক আছে। কিন্তু আমি যদি অটো রো বলে দিই তাহলে প্রত্যেকটা রো এর জন্য সে মিনিমাম 100 পিক্সেল নিবে, এবং যদি কন্টেন্ট বাড়ে তাহলে অটো করবে। এটা হচ্ছে অটো রো এর কাহিনী। আর আইটেম 4 আমরা দেখি, আইটেম 4 বলতেছে, আইটেম 4 কি করছে, মাঝখানে জায়গাটা একদম একটা একটা কলাম ছেড়ে দিছে, অর্থাৎ আমাদের এখান থেকে 1 2 1 2 3 নাম্বার লাইন থেকে শেষ শুরু হয়েছে, 4 নাম্বারে গিয়ে শেষ হয়ে গেছে। আমি আইটেম 4 কে বলতে পারি গ্রিড কলাম। ভাইয়া অটোরোর মিন ম্যাক্সটা হলো বাম পাশেরটা মিন, ডান পাশেরটা ম্যাক্স। হ্যাঁ হ্যাঁ, বাম পাশেরটা মিন, ডান পাশেরটা ম্যাক্স। ওয়েল, অটো এখান থেকে আমার শুরু হবে কত নাম্বার লাইনে, 4 আর 5 না, 4 এবং 5 এ গিয়ে শেষ হবে গ্রিড কলাম। এবং আমি দেখি তো এটা কি হলো। ভাই আপনি আইটেম না এই দেন নাই, ও আচ্ছা, আইটেম সরি সরি, আইটেম হচ্ছে 4 নাম্বারটা হবে। তো দেখি আমরা, হ্যাঁ 4 নাম্বারটা কোনায় চলে গেছে। কেন চলে গেছে, আমি এখানে প্যারামিটার ভুল করছি, 4 আর 5 হবে না, তাইলে আমি একটু দেখি কত থেকে শুরু হয়েছে। 1 2 3 নাম্বার লাইনে শুরু হয়েছে, 3 নাম্বার লাইনে শুরু হয়েছে, 4 নাম্বার লাইনে শেষ হয়েছে। এই যে চলে আসছে 4 নাম্বার, মাঝখানে জায়গা খালি দিয়ে আর বাকিগুলা যেমনি আছে এমনি বসে যাবে আর কি। আশা করি আপনারা বুঝতে পারছেন দারুণ একটা বুঝতে পেরেছি ভাই, লেআউট তৈরি করা কংগ্রেচুলেশন। যায় আর কি, থ্যাংক ইউ। মানে এর জন্যই করা।